সালাম আলাইকুম রহমতুল্লাহ। ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। সুলতান মাহমুদ ভাইয়া কি আছেন? সুলতান মাহমুদ ভাই। জি। আপনি কি কথা শুনতে পান ক্লিয়ার? আচ্ছা, ম্যাম তো জয়েন করেছে, আপনি ম্যামের সাথে কন্ট্যাক্ট করে করতে পারেন আর কি। আসসালামু আলাইকুম সুলতান মাহমুদ ভাই। ভাই কথা ভালো শোনা যাচ্ছে না। আমার কথা আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু। সালাম আলাইকুম ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে এখন। আসসালামু আলাইকুম। এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। আমি সুলতান মাহমুদ আরমান আছি আপনাদের সাথে, ইবনে সিনা মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। আজকে আমাদের গাইনোকোলজি ওয়ার্কশপের নির্ধারিত টপিক হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন প্রেগন্যান্সি, পিউরোপেরিয়াম নরমাল এন্ড অ্যাবনর্মাল। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটিতে মেন্টর হিসেবে থাকবেন আমাদের ডক্টর ফারজানা ইয়াসমিন ম্যাম, MBBS, FCBS Part 2 trainee, Department of Obstetrics and Gynecology, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আশা করছি আপনারা এই সেশনটি থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং পিউরপেরিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের শ্রদ্ধেয় মেন্টর ডক্টর ফারজানা ইয়াসমিন ম্যাম। আমরা ম্যামের কাছে চলে যাচ্ছি। ম্যাম শুনতে পাচ্ছেন? জি আরমান, শুনতে পাচ্ছি। তুমি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর ফারজানা ইয়াসমিন। এক্সেস মেডিকেল স্কুল আয়োজিত আজকের ওয়ার্কশপের এই সেশনটিতে সবাইকে প্রথমেই শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন প্রেগন্যান্সি এবং পিউপেরিয়াম, নর্মাল এন্ড অ্যাবনর্মাল পিউপেরিয়াম। এর সাথে আমরা অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া ইন প্রেগনেন্সি এই টপিকটাও ছোট করে ডিসকাস করব। আচ্ছা আচ্ছা, প্রথমে আমাদের প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে ইউটিআই ইন প্রেগনেন্সি। আমরা যারা আউটডোর বেস জিপি প্র্যাকটিস করি বা ইনডোরেও যারা প্র্যাকটিস করি, তারা কিন্তু প্রত্যেকেই জানি যে প্রেগনেন্সিতে সবচেয়ে কমন যদি কোনো সমস্যার কথা বলা হয় সেটা হচ্ছে ইউটিআই ইন প্রেগনেন্সি। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে, প্রতিনিয়ত প্রচুর পেশেন্ট আসে যাদের সমস্যা হচ্ছে ইউটিআই। প্রেগনেন্সিতে ইউটিআই নিয়ে যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসবে, সেক্ষেত্রে কিন্তু দুই রকম ভাবেই পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। সিমটোমেটিক হলে তো আমরা বুঝতেই পারবো সিমটম দেখে, কিন্তু সবচেয়ে বড় অ্যালার্মিং বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাসিমটোমেটিক অবস্থায় কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। সিমটম থাকলে সেটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেওয়া যায়, কিন্তু অ্যাসিমটোমেটিক থাকলে কিন্তু আমরা আমাদের অসতর্কতা বশত যদি বিষয়টা এড়িয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের সাথে সাথে বাচ্চাও সাফার করে। তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। সিমটোমেটিক ইউটিআই এর সিমটম কি কি নিয়ে আসতে পারে? ফার্স্টেই হচ্ছে পেশেন্টের কিছু ইউরিনারি সিমটম থাকবে। কি কি? পেশেন্টের কমন যে ইউরিনারি সিমটম গুলা, যেমন ম্যাম প্রস্রাব, পেশেন্ট আপনার কাছে এসে বলবে ম্যাডাম প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে, প্রস্রাবের সময় প্রচুর ব্যথা করে। দেখা যায় যে প্রস্রাব যখন করতে যাই, প্রস্রাব কমপ্লিট হয় না, একটা ইনকমপ্লিট সেন্সেশন অফ মিক্সচারেশন পেশেন্টদের মাঝে দেখা যায়। এর সাথেও দেখা যায় যে প্রস্রাব একটু পর পরই প্রস্রাবের চাপ আসে, প্রস্রাব ধরে রাখতে পারি না। তো যার কারণে দেখা যাচ্ছে যে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি লিকিং ইউরিন, বার্নিং অর পেন সেন্সেশন ডিউরিং মিক্সচারেশন, এই সমস্যাগুলো আমরা ইউরিনারি সিমটমের মধ্যে দেখতে পাই। এছাড়াও কিছু সিস্টেমেটিক সিমটমও পেশেন্টের থাকে, যেমন ফিভার আর সেই সাথে নশা অ্যান্ড ভমিটিং। নশা অ্যান্ড ভমিটিং এই কমপ্লেনটা খুবই কমন। এটার এটার সিমটমের মধ্যে নশা ভমিটিং কমপ্লেনটা খুবই কমনলি দেখা যায়।
এর সাথে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে যে হচ্ছে লো ইনটু গ্রোইন পেন। পেশেন্ট কমপ্লেন করে যে ম্যাডাম আমার কোমর থেকে সামনে তলপেটে ব্যথা করছে, ব্যথাটা কোমর থেকে সামনে তলপেটে ব্যথা করছে। তো থার্ড টার্মসটা যখন পেশেন্ট আমাদের কাছে এরকম ব্যথা নিয়ে আসে, অনেক সময় পেশেন্টের ওরা তো আর বুঝে না যে ব্যথাটা কেন। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে এসে বলে যে ম্যাডাম আমার ডেলিভারির ব্যথা বা লেবার পেন শুরু হয়েছে। কিন্তু থার্ড টার্মসটা দেখা যায় যে এই পেন গুলা যখন আমরা পারভেজানাল এক্সামিনেশন করে দেখবো যে না পেশেন্টটা তো লেবারে নেই, তো এই ব্যথার কজ এক্সক্লুড করতে গিয়ে আমরা তখন দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রেই লো ইনটু গ্রোইন পেন থার্ড টার্মস্টারে ইউটিআই এবং কনস্টিপেশন এই দুইটার জন্য গ্রাভিড ইউটারাস থার্ড ট্রান্সফারে যখন অনেক প্রেসার ক্রিয়েট করে, পেরিস্টালসিস মুভমেন্ট হ্যাম্পার হয়, আলটিমেটলি কনস্টিপেশন এবং ইউটিআই দুইটাই কিন্তু থার্ড ট্রান্সফারে অ্যাগ্রাভেট করে, যার কারণে লো ইনটু গ্রোইন পেনটা পেশেন্টরা কমনলি কমপ্লেন করে থাকে। আচ্ছা, এখন আসি যে ইউটিআই কেন হয়। এটাই কেন হয় সব কমনলি দেখা যায় যে ফার্স্ট টাইমস্টারে পেশেন্ট তো এমনিতেই মর্নিং সিকনেস থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ভমিটিং টেন্ডেন্সি থাকে, হাইপারএমেসিস গ্রাভিডারাম পেশেন্ট গুলো তো ঠিক মতো ফুড ইনটেকই করতে পারে না, যার ফলে পানিও কিন্তু প্রয়োজনের থেকে কম খাওয়া হয়। তো ইনএডিকুয়েট ওয়াটার ইনটেকের কারণে অনেক সময় ডিহাইড্রেশন হয় এবং আলটিমেটলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কমনলি তাদের হয়। এছাড়াও প্রস্রাব আটকে রাখার জন্য নোংরা পানি ব্যবহার করা এবং পার্সোনাল হাইজিন যেটা সেটা যদি প্রপারলি মেনটেন না করে সেসব পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এটার টেন্ডেন্সি বেড়ে যায়। আর প্রেগনেন্সি তো এমনিতেই জানি যে ইমিউনো সাপ্রেসড একটা কন্ডিশন। তো এর সাথে প্রেগনেন্সির সাথে সাথে যদি আবার কারো জিডিএম বা প্রি এক্সিস্টিং ডায়াবেটিস মেলাইটাস থাকে, সেটা তো আরো বেশি ইমিউনো সাপ্রেসড কন্ডিশন ডেভেলপ করে যায়। তো তাদের ক্ষেত্রেও কিন্তু ইটিআই হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আবার আমাদের অনেক পেশেন্টের মাঝে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের যাদের হচ্ছে আগে ইউটিআই ছিল বা আগে কোনো ইনফেকশাস কন্ডিশন ছিল, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করে নাই। তো ইনকমপ্লিট ডোজের ক্ষেত্রেও কিন্তু ইউটিআই টেন্ডেন্সি বাড়ে। সেই সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এসটিডি। এসটিডি কিন্তু দেখা যায় যে যেসব পেশেন্টদের এসটিডি থাকে তাদের ইউটিআই হওয়ার চান্স অনেক বেশি। এই জিনিসটা আমরা অনেক সময় এড়িয়ে যাই যে একটা পেশেন্ট ইউটিআই নিয়ে আসলে আমরা প্রপার হিস্ট্রি নিই না, কিন্তু দেখা যায় যে ইউটিআই যত আমরা ইউটিআই ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি কারেকশন হচ্ছে না, কিন্তু তার কিন্তু এসটিডি আছে। তো এসটিডি কারেকশন না করা পর্যন্ত কিন্তু ইউটিআই পুরোপুরি রিজলভ হবে না। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আর সেই সাথে ইউটিআর কজের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিডনি বা জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট ট্র্যাক্টে যদি কোনো প্রবলেম থাকে, যেমন অনেক সময় দেখা যায় যে কিডনি ডিসফাংশন, কিডনিতে সিস্ট আছে বা রেনাল স্টোন আছে বা ইউরিটেটিক স্টোন আছে, এগুলোর সাথেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, এই যে আমরা ইউটিআই নিয়ে এত ডিসকাস করছি, ইউটিআই কজ জানলাম বা সিমটম কি কি নিয়ে আসে, ইউটিআই তো ইউটিআই তো বুঝলাম যে এটা মায়ের প্রবলেম, কিন্তু এটা কি বাচ্চারও কোনো ক্ষতি করে? হ্যাঁ, এটা বাচ্চার উপরও কিন্তু অ্যাডভার্স ইফেক্ট আছে। ইউটিআই মায়ের যেমন কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, বাচ্চারও অ্যাডভার্স ইফেক্ট আছে। মায়ের কি কি প্রবলেম করে সেটা হচ্ছে আমরা যখন দেখবো যে মায়ের একটা জেনারেলাইজড উইকনেস ডেভেলপ করে, এবং কারোর যদি ক্রনিক রিকারেন্ট ইউটিআর হিস্ট্রি থাকে দেখা যাচ্ছে তার রিকারেন্ট মিসক্যারেজের হিস্ট্রি আমরা পাবো। ফার্স্ট টাইমস্টারে এই প্রি এক্সিস্টিং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি রিজলভ না করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন হতে পারে। সেই সাথে প্রিটার্ম ডেলিভারি এবং প্রিটার্ম পর্ম এটা এটা থাকলো, এবং যদি আমরা লং টার্ম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে এবং সেটা যদি ট্রিটেড না হয়, ইনফেকশনটা কিন্তু অ্যাসেন্ডিং ম্যানারে অ্যাসেন্ডিং ইনফেকশন ডেভেলপ করে, সেখান থেকে সিস্টাইটিস পাইলোনেফ্রাইটিস এর মতো কমপ্লিকেশনও ডেভেলপ করে। আর যেহেতু বললাম যে প্রিটার্ম ডেলিভারি এবং প্রিটার্ম প্রম হয়, তো ডেফিনেটলি বাচ্চার ক্ষেত্রে ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন ডেভেলপ করবে, বাচ্চা সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আইইউজিআর বাচ্চা আমরা পাই ইউটিআর পেশেন্টদের ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে কিন্তু আইইউডির মতো ঘটনাও ঘটতে পারে। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে যে রিকারেন্ট ইউটিআই কি। রিকারেন্ট ইউটিআই বলা হয় যে যদি কোনো স্পেসিফিক অর্গানিজম বা ডিফারেন্ট আদার্স কোনো অর্গানিজম দিয়ে বছরে 3 বা তার বেশি পরিমাণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় কোনো পেশেন্টের, সেটাকে আমরা রিকারেন্ট ইউটিআই বলবো। রিকারেন্ট ইউটিআই এর কজের মধ্যে আমরা বেসিক্যালি
রেনাল বা ইউরেটারিক স্টোন বা রেনাল অ্যাবনর্মালিটিস এই ব্যাপারটার সাথে রিকারেন্ট ইউটিআই একটা অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা, এবার আসি যে ইনভেস্টিগেশন। আমরা তো একটা পেশেন্ট আসলে হিস্ট্রি শুনে মোটামুটি বুঝতে পারি যে না, আমরা সাসপেক্ট করলাম যে পেশেন্টটার মেবি ইউটিআই এর দিকে যাচ্ছে। তো আমাদেরকে কনফার্ম হতে গেলে অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে। তো ইনভেস্টিগেশনের মধ্যে মধ্যে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এখন ইউরিন আরএমইতে আমরা কি কি দেখি? ইউটিআই পেশেন্টদের ক্ষেত্রে আমরা ইউরিন আরএমইতে আমাদের কনসার্ন থাকবে পাস সেল, এপিথেলিয়াল সেল। যদি পেশেন্টটা সিভিয়ার ইউটিআই নিয়ে আসে, অনেক সময় কিন্তু মাইক্রোস্কোপিক আরবিসিও ইউরিন দিয়ে পাস করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউরিন আরএমইতে আরবিসির পরিমাণটাও নর্মাল লেভেলের থেকে বেশি পাবো। তাহলে ইউরিন আরএমইতে আমরা পাস সেল, এপিথেলিয়াল সেল এবং আরবিসি এই তিনটা যদি নর্মাল লিমিটের থেকে বেশি পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইউটিআই সাসপেক্ট করব। এখন একটা পেশেন্ট আমাদের কাছে যখন ফার্স্ট টার্মস্টারে আসে, আমরা তো রুটিনলি ইউরিনারিমি করতে দিই। পেশেন্টের ইউরিনারি সিমটম থাক আর না থাক, ইউটিআই থাক না থাক, সেটা এক্সক্লুড করার জন্য আমরা রুটিনলি ইউরিনারিমি করি। এখন এর পরবর্তীতে কি আমাদের কাছে যখন সাবসিকুয়েন্ট ভিজিটে পেশেন্ট আবার আসবে, এন্টিনেটাল ভিজিটে, আমাদের কি আর ইউরিনারিমি করার দরকার আছে? পেশেন্টের সিমটম যদি না থাকে, সেক্ষেত্রে কি আমরা আবার অযথা কি ইউরিনারিমি করব? অবশ্যই করব। বলা হয়ে থাকে ইচ অ্যান্ড এভরি অ্যান্টিনেটাল ভিজিট উই শুড ডু ইউরিনারিমি। কেন? কারণ প্রথমে আমরা বলেছি যে পেশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক অবস্থায় আসতে পারে একটা ইউটিআর পেশেন্ট। তো আমরা যদি সাবসিকুয়েন্ট ভিজিটে ইউরিনারিমিটা বাদ দিয়ে যাই, সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া, যেটা প্রেগন্যান্সিতে খুব বেশি কমন, সেই জিনিসটা কিন্তু আমরা মিস করে ফেলবো। তো আমাদেরকে প্রতি ভিজিটেই কিন্তু ইউরিনারিমি ইনভেস্টিগেশনটা করতে হবে। আচ্ছা, এরপরে আসি ইউরিন সিএস, কালচার সেন্সিটিভিটি। ইউরিন সিএস থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনভেস্টিগেশন। এটাতে ফার্স্টে হচ্ছে আমরা কোনো একটা স্পেসিফিক অর্গানিজম দিয়ে ইউটাইটা হয়েছে, সেই অর্গানিজমের গ্রোথ দেখতে পাবো কালচারে। এবং সেন্সিটিভিটি, সেন্সিটিভিটিটা হচ্ছে আমরা কালচার প্যাটার্ন থেকে বুঝতে পারবো যে এই পেশেন্টের কোন কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ এবং কোন কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এবং সেন্সিটিভ অ্যান্টিবায়োটিকের মধ্যে প্রেগনেন্সিতে সেফ অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, তার মধ্যে থেকে এই পেশেন্টকে আমরা কোন কোন অ্যান্টিবায়োটিক দিতে পারবো সেগুলো কিন্তু আমরা চুজ করতে পারবো। সো ইউরিন সিএস রিপোর্টটা আমাদের করাটা খুবই দরকার। ফার্স্ট টার্মস্টারে সাধারণত পেশেন্ট আসলে আমরা রুটিনলি ইউরিনারিটাই করি, ইউরিন সিএস করি না। তবে এক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে ইউরিন সিএসটাও করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্টের ইউরিনারি ভালো আছে, কোনো সমস্যা নেই, ইউরিনারি নর্মাল ফাইন্ডিং, পেশেন্টেরও সিমটম নাই, কিন্তু ইউরিন সিএস যদি আমরা করি, দেখবো যে অর্গানিজমের গ্রোথ পাচ্ছি। ওই যে বললাম যে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়াতে ইউরিন সিএস এ আমরা এরকম করে গ্রোথ পেতে পারি, কোনো সিমটম নাও থাকতে পারে, ইউরিনারি নর্মালও থাকতে পারে, কিন্তু কালচারে দেখবো যে অর্গানিজমের গ্রোথ আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ভুলের জন্য বিষয়টা এড়িয়ে যেতে পারি। তাহলে ইউরিন সিএস প্রথম ভিজিটে যখন আমাদের কাছে পেশেন্ট আসবে তখন একবার করব, যদি ভালো থাকে তাহলেও পরবর্তী ভিজিটে বলা হয়ে থাকে টোটাল 9 মাসের যে 3টা টার্মস্টার আছে, টোটাল এন্টিনেটাল ভিজিটে আমরা 2 থেকে 3 বার ইউরিন সিএসটা করব। এরপরে ব্লাড সুগার। ব্লাড সুগারটা কেন করব? আমরা তো এর আগেই পড়লাম যে ইউটিআই এর কজের মধ্যে ওয়ান অফ দ্য কজ হচ্ছে ইমিউনোসাপ্রেসড কন্ডিশন, যেমন ডায়াবেটিস মেলাইটাস। আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস ইউটিআই কে অ্যাগ্রাভেট করে। তো আমাদেরকে ব্লাড সুগার দেখে দেখতে হবে যে পেশেন্টটা আদৌ ডায়াবেটিক কিনা, আর যদি ডায়াবেটিক থেকেও থাকে ডায়াবেটিস মেলাইটাসটা কন্ট্রোলড নাকি আনকন্ট্রোলড। যদি আনকন্ট্রোলড হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। এর সাথে সেরাম ক্রিয়েটিনিন করব, কারণ রেনাল ফাংশন অ্যাবনর্মালিটিস যেগুলো আছে, ইউরিটারিক স্টোন বা রেনাল স্টোন বা রেনাল সিস্ট, এই ক্ষেত্রেও কিন্তু সেরাম ক্রিয়েটিনিন টেস্টটা ইনভেস্টিগেশন করলে আমরা হচ্ছে সেটা অল্টার পাবো এবং বুঝতে পারবো যে কোনো রেনাল অ্যাবনর্মালিটিস আছে কিনা যেটা থেকে ইউটিআই হচ্ছে আমাদের। আচ্ছা, এরপরে আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্টে যেহেতু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেহেতু একটা ইনফেকশাস কন্ডিশন ইউটিআই, সো অবশ্যই অবশ্যই আমাদেরকে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিতে হবে পেশেন্টের। তো এক্ষেত্রে সবার একটা বড় প্রশ্ন থাকে যে প্রেগনেন্সিতে ইউটিআই যেন কোন অ্যান্টিবায়োটিকটা দিব, কোন অ্যান্টিবায়োটিকটা সেফ হবে।
এবং টার্মসটার অনুযায়ী কোন টার্মসটারে এটা সেফ হবে, ফার্স্ট টার্মসটারে কোনটা দিতে পারবো, সেকেন্ড টার্মসটারে কোনটা দিতে পারবো না, এই বিষয় নিয়ে আমাদের কিন্তু সবারই অনেক অনেক প্রশ্ন থাকে। অ্যান্টিবায়োটিক চুজ করার ক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু ইউরিন সিএস এর উপর ডিপেন্ড করব। কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেখে আহ, আমরা দেখব যে কোন কোন অ্যান্টিবায়োটিক পেশেন্টের জন্য সেন্সিটিভ, তার মধ্যে থেকে প্রেগনেন্সিতে সেফ অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে আমরা চুজ করব। তবে ইন জেনারেল যদি বলা হয় যে ইউটিআই ইন প্রেগনেন্সি ট্রিটের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে নাইট্রোফুরান্টোইন গ্রুপের ড্রাগটা। নাইট্রোফুরান্টোইন আমরা বাজারে নিনটোইন এসআর নামে পেয়ে থাকি, ট্যাবলেট নিনটোইন এসআর, ওটা 100 মিলিগ্রামে পাওয়া যায়, বিডিতে দিব। আর নিনটোইন এসআর এর ক্ষেত্রে বা নাইট্রোফুরান্টোইনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমরা এটা ফার্স্ট এন্ড সেকেন্ড টাইমস্টারে দিব। থার্ড টাইমস্টারে আমরা পসিবল হলে এটা অ্যাভয়েড করব, কারণ থার্ড টাইমস্টারে দেখা যায় যে বাচ্চার রেড ব্লাড সেল রেস্ট্রাকশনের জন্য নাইট্রোফুরান্টোইনের একটা ইনফ্লুয়েন্স আছে। সো আমরা থার্ড টাইমস্টারে এটা অ্যাভয়েড করব। এবং এর সাথে আরো কতগুলা ইউটিআই স্পেসিফিক অ্যান্টিবায়োটিক প্রেগনেন্সি সেফ, সেগুলা হচ্ছে অ্যামোক্সিসিলিন, সেফালেক্সিন, সেফুরোক্সিম, সেফিক্সিন, সেফট্রাক্সন, সেফালোস্পোরিন। আমরা কিন্তু এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক একটা অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে আমাদের সিএস রিপোর্ট অনুযায়ী, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর তাহলে ওই যে বললাম যে নাইট্রোফুরান্টোইন আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড টার্মস্টারে দিব, থার্ড টার্মস্টারে অ্যাভয়েড করবো, তাহলে থার্ড টার্মস্টারে আমরা কি অ্যান্টিবায়োটিক প্রিফার করব? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেফুরোক্সিম বা সেফিক্সিম, সেফট্রাক্সন, বাকি যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেইগুলা থেকে আমরা চুজ করব। ঠিক আছে। আচ্ছা, ও অ্যান্টিবায়োটিকের মধ্যে এছাড়াও অ্যান্টিবায়োটিকের মধ্যে আমাদের কম্বিনেশন যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, যেমন সেফুরোক্সিমের সাথে ক্লাভিলোনিক অ্যাসিডের কম্বিনেশন বা অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভিলোনিক অ্যাসিডের যে কম্বিনেশন, কম্বাইন্ড ড্রাগ গুলো কিন্তু খুব ভালো কাজ করে পেশেন্টের উপরে। আচ্ছা, এখন মনে করেন যে আপনি কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেখলেন, একটা টার্ম আছে সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এখন তো বাংলাদেশে এই প্রিভিলেন্সটা খুবই বেড়ে গেছে যে পেশেন্টদের ইউরিন সিএস বা ব্লাড সিএস দেখলে আমরা দেখছি যে সব অ্যান্টিবায়োটিক আমাদের কাছে রেজিস্ট্যান্ট হয়ে আসতেছে। তো সেই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ডিল করব? দেখা যাচ্ছে নাইট্রোফুরান্টোইনও রেজিস্ট্যান্ট। তো আপনার যদি এআরএম থাকে বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট থাকে কোনো পেশেন্টের, মানে পসিবল সব অ্যাভেলেবল অ্যান্টিবায়োটিক গুলা যদি কোনো পেশেন্টের রেজিস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা ফসফোমাইসিনটা প্রেগনেন্সিতে দিতে পারি ইউটিআই ট্রিটমেন্টের জন্য, এটা ভালো কাজ করে। ফসফোমাইসিন এটা কিভাবে দিব? এটা স্যাশেট হিসেবে থাকে, 3 মিলিগ্রামের একটা স্যাশেট, আমরা হাফ গ্লাস পানিতে মিক্সড করে সিঙ্গেল ডোজে নিলেই এটা মোটামুটি ভালো কাজ করে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক্স কিন্তু ইউটিআই ট্রিটমেন্টের জন্য খুব ভালো একটা রোল প্লে করে। এটা কি কাজ করে? প্রোবায়োটিক এটা আমাদের বডির যে ইউরিনারি ট্র্যাক্টের, জেনিটো ইউরিনারি ট্র্যাক্টের যে নর্মাল ফ্লোরা আছে ওটাতে এনহ্যান্স করে, নর্মাল ফ্লোরার পরিমাণ বাড়িয়ে দেয়। এবং আমরা জানি যে জেনিটো ইউরিনারি ট্র্যাক্টের যে লাইনিং এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, ওই লাইনিং এপিথেলিয়ামে যে ব্যাকটেরিয়া গুলা বসে থাকে, সেই ব্যাকটেরিয়া গুলোর অ্যাডিশনটাকে প্রিভেন্ট করে প্রোবায়োটিক। তো সহজ ভাষায় যদি বলি যে অ্যান্টিবায়োটিক আমাদের বডিতে বাইরের সোলজারের মতো কাজ করে, বাইরে থেকে এসে আমাদের ইনফেকশনটাকে প্রিভেন্ট করছে, এবং প্রোবায়োটিক আমাদের বডির ইন্টারনাল সোলজারের মতো কাজ করে। তো আমরা অ্যান্টিবায়োটিক কভারেজ দেওয়ার সাথে সাথে প্রোবায়োটিকটাও পেশেন্টদেরকে দিয়ে থাকি। প্রোবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে একটু বেশি সময় দিতে হয়, 3 থেকে 6 মাস মোটামুটি আমরা দিই, একটু প্রলং পিরিয়ডে এটা দিতে হয়। প্রোবায়োটিক বাজারে যেগুলো আছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভালো কাজ করে বা লোয়ার জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে ভালো কাজ করে, তার মধ্যে ক্র্যানবায়োটিকটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ওইটা বাজারে ট্রেড নামে ক্র্যান বি পাওয়া যায়, ক্যাপসুল ক্র্যান বি নামে পাই, 300 মিলিগ্রাম সিঙ্গেল ডোজে দিই ইউজুয়ালি 3 months to 6 months। আচ্ছা, এখন একটা পেশেন্ট আসলো, আপনি দেখলেন যে ইউরিন আরই ভালো, ইউরিন সিএসও ভালো, পেশেন্টের সিমটমও সেরকম নাই। তারপরও পেশেন্টকে কিন্তু আমরা অ্যাডভাইস করব যে আপনি প্লেন্টি অফ ওয়াটার ইনটেক করবেন এবং পার্সোনাল হাইজিন মেনটেন করবেন। এবং সেই সাথে আমাদেরকে একটা জিনিস এড়িয়ে গেলে একদমই হবে না, সেটা হচ্ছে প্রথমেই বলেছি যে পেশেন্টের যদি কোনো এসটিডি থাকে, এসটিডির মধ্যে কমনলি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভালভো ভ্যাজাইনাইটিস।
আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের যদি ভালভোভাজাইটিস থাকে সেটা থেকে কিন্তু ইউটিআই ডেভেলপ করতে পারে, আবার পেশেন্টের যদি ইউটিআই থাকে সেখান থেকেও কিন্তু ভালভোভাজাইটিস ডেভেলপ করতে পারে। দুইটাই দুইটা ঘটার জন্য আর কি পজিটিভ অর্গানিজম হিসেবে কাজ করে। এবং আলটিমেটলি যে কোনো একটা থেকেই পেশেন্টের দেখা যায় যে প্রিটার্ম প্রম, প্রিটার্ম ডেলিভারি এবং আলটিমেটলি আইউজি আর আইউটি এর মতো ঘটনা ঘটে। এই বিষয়টা আমাদের পেশেন্টদেরকে যখন ট্রিট করব মাথায় রাখতে হবে। এছাড়াও পেশেন্ট যদি সিমটম নিয়ে আসে, সিমটোমেটিক অবস্থায় অ্যাকুট কন্ডিশনে এসেছে, পেশেন্টের অনেক পেন, অ্যান্টিবায়োটিকে মোটামুটি কাভার করে, কিন্তু তারপরও আপনি একটা পেন রিলিফের জন্য অ্যান্টিস্পাসমোটিক দিতে পারেন। সাথে পেশেন্ট যদি জ্বর বা বমি কমপ্লেন করে তার জন্য প্যারাসিটামল এবং অ্যান্টিএমিটিক অ্যাডভাইস করবো আমরা। এইটা গেল ট্রিটমেন্ট পারপাস। শুধু কি ট্রিটমেন্ট দিলে আমাদের হয়? না, ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু আমাদের ম্যানেজমেন্টের বড় একটা অংশ জুড়ে আছে অ্যাডভাইস বা কাউন্সেলিং। এই জিনিসটা আমরা এড়িয়ে যাই অনেক সময় সময়ের অভাবে, কিন্তু মেথডিক্যালি বা ইথিক্যালি যেটাই বলি না কেন আমাদের প্র্যাকটিস করার সময় কিন্তু পেশেন্টের কাউন্সেলিং পার্টটা খুব জরুরি। দেখা যাচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছে পেশেন্ট, কিন্তু এই যে অ্যাডভাইস যেগুলো সেগুলো প্রপারলি মানতেছে না। আলটিমেটলি পেশেন্ট বারবার আপনার রিকারেন্ট ইউটিআই ডেভেলপ করে গেল, বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে সাফার করবে। তো অ্যাডভাইসের মধ্যে আমরা কি কি দিব, কি কি বলবো পেশেন্টদেরকে? ফার্স্টে আমরা বলবো যে আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাবেন, বোতলে মেপে মেপে পানি খাবেন, অ্যাটলিস্ট 2 লিটার থেকে 3 লিটার প্রতিদিন পানি খাওয়ার চেষ্টা করবেন। সাথে যখনই প্রস্রাবের চাপ আসবে আপনি কিন্তু প্রস্রাব আটকে রাখবেন না, প্রস্রাব ভয়েড করার ট্রাই করবেন। আচ্ছা, এরপরে আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য বলবো। সাথে পেশেন্টের যদি ডায়াবেটিস মালাইটাস আনকন্ট্রোল থাকে সেটাকে কন্ট্রোল রাখার জন্য অ্যাডভাইস করব। এসটিডি যদি থাকে সেটাকে ট্রিট করব, এবং অবশ্যই বলতে হবে যে এই যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি এটা কিন্তু ফুল ডোজ কমপ্লিট করতে হবে। সিমটম চলে গেলেও আপনাকে ফুল ডোজ অ্যান্টিবায়োটিক কমপ্লিট করতে হবে। আচ্ছা, রিগার্ডিং ইউটিআই কিছু জিনিস কিন্তু আমাদের একদম মাথায় রাখতে হবে, খুব মনে রাখা দরকার আমাদের প্র্যাকটিস করার সময়। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, আমরা অ্যান্টিবায়োটিক মোটামুটি 7 দিন দিই, কিন্তু প্রেগনেন্সিতে যখন ইউটিআই ট্রিটমেন্ট করব আমাদেরকে অফকোর্স মাস্ট অ্যান্টিবায়োটিক কোর্স শুড বি ফর 14 ডেজ। কারণ 7 দিনে অনেক সময় অ্যান্টিবায়োটিক আমরা যদি দিই 7 দিনের কোর্সে, সেক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশনটা কিওর হয় না, অনেক সময় দেখা যায় যে আবার রিকার করতে পারে। তো আমাদেরকে অবশ্যই যে কোনো অ্যান্টিবায়োটিক আমরা 14 দিন দিব ইউটিআই ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ডোজটা। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে নো প্রেগনেন্ট ওমেন শুড গো ফর দ্য লেবার উইদাউট কারেক্টিং ইউটিআই। এটা কেন বললাম, কারণ দেখা যায় যে যারা আমরা অনেকেই আছে আমাদের মাঝে আজকে যারা পার্টিসিপেন্ট আছেন তারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখা যায় যে আহ, একটা পেশেন্ট লেবারে গেল, আইদার এলইউসিএস আর এনভিডি। আফটার দ্যাট পোস্ট অপারেটিভ যে পিরিয়ডটা, ওই সময় দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্ট যাদের সেপ্টিসেমিয়া ডেভেলপ করে তাদের কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ যদি আমরা দেখি তাহলে প্রি এক্সিস্টিং আনট্রিটেড ইউটিআই। সো এটা কিন্তু আমাদের কখনোই ভুলে গেলে চলবে না, আমরা অবশ্যই ইউটিআই ট্রিট করে কারেক্ট করে একটা পেশেন্টকে লেবার বা ডেলিভারির জন্য অ্যাডভাইস করব। আর এর সাথে যে বললাম যে ভালভোভাজাইটিস থাকলে অবশ্যই সেটা আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এর সাথে আজকে টপিকের সাথে আমি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া ইন প্রেগনেন্সি এই টপিকটা নিয়ে ছোট্ট করে একটু ডিসকাস করব। কারণ দেখা যাচ্ছে এখন সিজনাল ভেরিয়েশনের সাথে আমরা ইনফেক্টিভ ওয়ার্ডে কিন্তু প্রচুর পরিমাণে ডায়রিয়ার পেশেন্ট পাচ্ছি। আবার অনেক সময় আমাদের চেম্বারেও কিন্তু ডায়রিয়ার পেশেন্ট আসে, সিভিয়ার ফর্ম না হলে আর কি। আচ্ছা, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া এই টপিকটাতে যাওয়ার আগে আমাদের মনে রাখতে হবে যে প্রেগনেন্সিতে নর্মালি পেশেন্টদের কিন্তু অল্টার্ড বায়োল হ্যাবিট হয়। অল্টার্ড বায়োল হ্যাবিট কখনো কখনো পেশেন্টের লুজ মোশন হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে পেশেন্টের কনস্টিপেশন হয়। কনস্টিপেশন প্রেগনেন্সিতে কেন অ্যাগ্রাভেট হয় সেটা তো আমরা সবাই জানি, যে যখন গ্রাভিড ইউটেরাসটা প্রেসার ক্রিয়েট করে গাটের উপরে, পেরিস্টালসিস মুভমেন্টটা কমে যায়, আলটিমেটলি গাট মোটিলিটি কমে যাওয়ার কারণে কনস্টিপেশন ডেভেলপ করে। এছাড়াও প্রোজেস্টেরন, এই হরমোনটা তো আমাদের প্রেগনেন্সি মেনটেনেন্সের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হরমোন। প্রেগনেন্সি অনেক ভালো কাজের সাথে সাথে ও কিছু অ্যাডভার্স ইফেক্টও করে, সেটা হচ্ছে ও গাটের মোটিলিটি কমিয়ে দেয়। সো সবকিছু মিলিয়ে কিন্তু কনস্টিপেশনের চান্সটা অনেক বেশি বেড়ে যায় প্রেগনেন্সিতে। এবং এছাড়াও মাঝে মাঝে পেশেন্টের লুজ মোশনের মতো হতে পারে। এই অল্টার্ড বায়োল হ্যাবিটের কথা বললাম এজন্যই যে পেশেন্ট যখন আপনার কাছে এসে বলবে যে ম্যাডাম আমার ডায়রিয়া হচ্ছে, এটা কিন্তু আপনি পেশেন্টের
কথা শুনে প্রথমে ডায়াগনোসিস করতে পারবে না যে পেশেন্টের আসলে ডায়রিয়া নাকি ফিজিওলজিক্যাল লুজ মোশন। এটা কিন্তু প্রপার হিস্ট্রি নিয়ে আপনাকে ইভালুয়েট করতে হবে। ফার্স্টে হচ্ছে হিস্ট্রিতে আমরা যেটা করব, আমরা জিজ্ঞেস করব যে আপনার লুজ মোশন কতদিন থেকে হচ্ছে, বা দিনে কয়বার বাথরুমে যেতে হচ্ছে, অনসেটটা কেমন এবং ফ্রিকোয়েন্সি কেমন। যদি দেখি যে আমরা প্রতি পার ডে 6 থেকে 8 বার ওয়াশরুমে যাচ্ছে এবং সেই সাথে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে যদি দেখি যে পেশেন্টটা ডিহাইড্রেটেড, তাহলে তো আমরা বুঝতেই পারবো যে এটা আসলে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। ডিহাইড্রেশনের সাইন আমরা সবাই জানি, ক্লিনিক্যাল অ্যাসেস করলে পেশেন্টটাকে আমরা সানকেন আই পাবো, তারপরে হচ্ছে ড্রাই কোটেড টাং পাবো, এবং অনেক সময় দেখা যায় যে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করলে আমরা অ্যাসিটন স্মেলও পেতে পারি ব্রেদিং এ। এবং পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যে ম্যাডাম আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার মুখটা শুকিয়ে যাচ্ছে বারবার। তো তখন আমরা বুঝতে পারবো যে পেশেন্টটা আসলে ডিহাইড্রেটেড। আচ্ছা, এখন ইনভেস্টিগেশন। আসলে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার পজিটিভ অর্গানিজম যদি আমরা চিন্তা করি, ফার্স্টেই হচ্ছে সিজনাল ভেরিয়েশনের কারণে যে টেম্পারেচার শিফটিংটা হয়, এটার জন্য কিন্তু প্রোটোজোয়াল বা অ্যামিবিক এই অর্গানিজম গুলোর গ্রোথটা বেড়ে যায়, আলটিমেটলি অ্যাকিউট ওয়াটারি ডেভেলপ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিকোরাল রুটেই হয়। অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার পজিটিভ অর্গানিজম গুলো ফিকোরাল রুটেই স্প্রেড করে এবং ভাইরাল কজ থাকে। সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল কোনো গ্রোথের কথা আমরা ইউজুয়ালি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াতে চিন্তা করি না। তবে পেশেন্টের যদি সিস্টেমিক কমপ্লিকেশন থাকে, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার সাথে হাই গ্রেড ফিভার, চিলস অ্যান্ড রাইগোর্স নিয়ে আসছে পেশেন্ট, সাথে গ্যাস্ট্রোএন্টারাইটিস, তখন কিন্তু আমাদের মাথায় চিন্তা করতে হবে প্রবাবলি এটা ব্যাকটেরিয়াল কোনো কজ থাকতে পারে। তো ইনভেস্টিগেশনে তো আসলে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া ইনভেস্টিগেশনে আমরা কিভাবে বুঝবো এটা প্রোটোজোয়া নাকি অ্যামিবা নাকি ভাইরাল কোনো কজ নাকি ব্যাকটেরিয়ার কজ? এটার জন্য তো আমাদের স্টুল কালচার করতে হয়। কিন্তু দেখা যায় যে স্টুল কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসতে আসতে পেশেন্টকে আমরা যখন ইমিডিয়েট ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করে ততদিনে ভালোও হয়ে যায় রিপোর্ট আসতে আসতে। তো তার জন্য প্রম্পট যে ইনভেস্টিগেশন আমরা করতে পারি এই পেশেন্টগুলোর ক্ষেত্রে, যেহেতু ডিহাইড্রেশন হচ্ছে সেখান থেকে সরি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করতে পারে। তার জন্য আমরা একটা সেরাম ইলেকট্রোলাইট করব, এবং এই সাথে আমরা ইউএসজি অফ প্রেগন্যান্সি প্রোফাইল করব। কেন করব এটা আমরা পরবর্তীতে আসবো। আচ্ছা, আমরা সেরাম ইলেকট্রোলাইট করতে দিলাম এবং সাথে সাথে পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করলাম। যদি দেখি যে পেশেন্টার আসলে কোনো ডিহাইড্রেশনের সাইন নাই এবং মিকচুরেশনের বা লুজ মোশনের ফ্রিকোয়েন্সি অতটা নাই, তাহলে কিন্তু পেশেন্টটাকে আমরা হোম ট্রিটমেন্ট করতে পারি। হোম ট্রিটমেন্টের মধ্যে আমাদের প্রথম কাজ থাকবে ওআরএস। মানে অ্যাকিউট ডায়রিয়ার হোম ট্রিটমেন্টের একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ওআরএস। পেশেন্টদেরকে আমরা বোঝাবো যে কাউন্সিলিং করব যে ওআরএস কিভাবে বানাতে হয়, কখন খাবে, এবং প্রতিবার পার্জিং এর পরে অবশ্যই ওআরএস খাবে, এটা বলবো। সেই সাথে আমরা ডায়েটের ব্যাপারে অ্যাডভাইস করব যে এই সময় যেন ফ্যাটি ফুড বা কোনো স্পাইসি ফুড অ্যাভয়েড করে, যতটা পারা যায় যে লাইট ওয়েট ফুড গুলো যেন এই সময়টা ইনটেক করে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই পার্টটা আমরা মিস করতে পারবো না, পেশেন্টকে আমরা বলবো যে আপনাকে বাসায় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে কিন্তু আপনি অবশ্যই বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি দেখেন যে এই ট্রিটমেন্ট পেতে পেতে আপনার বাচ্চা নড়াচড়া ঠিক মতো পাচ্ছেন না প্রতিদিনে, আইডিয়াল যে ফিটাল মুভমেন্ট আমরা বলি যে মিনিমাম 10 থেকে 12 বার 24 ঘন্টায়, এর থেকে যদি কম বুঝেন বা দেখা যায় যে দীর্ঘক্ষণ বাচ্চা নড়াচড়া বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আচ্ছা, এর সাথে যদি আমরা দেখি যে এরপরে তো গেল পেশেন্টের কোনো ডিহাইড্রেশনের সাইন নাই, কিন্তু যদি আমরা দেখি যে পেশেন্টের ডিহাইড্রেশন আছে এবং লুজ মোশনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, পেশেন্টের ভাইটালস ডিটোরিয়েট করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর হোম ট্রিটমেন্ট করতে পারবো না। পেশেন্ট শুড বি মাস্ট হসপিটালাইজড। এবং হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা ফার্স্টেই অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্য পেশেন্ট অ্যারাইভস আমরা কিন্তু ফ্লুইড রিপ্লেসমেন্টে চলে যাব। ফ্লুইড রিপ্লেসমেন্ট আমরা কিভাবে করি? ফ্লুইড রিপ্লেসমেন্ট আমরা ইউজুয়ালি কলেরা স্যালাইন দিয়ে করি। দেখা যায় পেশেন্টের যদি ভাইটালস খুব খারাপ থাকে, পেশেন্টের ডিহাইড্রেশন হচ্ছে সিভিয়ার এবং ব্লাড প্রেশার যদি কম পাই, লো ভলিউম পালস পাই, সেক্ষেত্রে কিন্তু কলেরা স্যালাইন আমরা 500 ml পর্যন্ত রানিংও দিয়ে দিই। তারপরে আমরা ড্রপে মেনটেন করব। এটা পেশেন্টের সিভিয়ারিটি এবং কন্ডিশন অনুযায়ী আর কি ডিসিশন নিতে হবে আমাদের। এবং কলেরা স্যালাইন চলার সাথে সাথে কিন্তু আমরা ওআরএসটাও পেশেন্টকে মুখে খেতে বলবো। এরপরে ওরাল ড্রাগ।
যদি আমরা সাসপেক্ট করি যে এটা প্রোটোজল, তাহলে কিন্তু আমরা প্রেগনেন্সিতে অ্যান্টিপ্রোটোজল সেফ যেটা আছে, নিটাজক্সানাইড, বাজারে কিন্তু এটা ট্রেড নাম অনেক ভাবে পাওয়া যেতে পারে, তবে কমনলি হচ্ছে আমরা জক্স নামে পেয়ে থাকি, ট্যাবলেট জক্স 500 মিলিগ্রাম, বিডিতে দিব 3 দিনের জন্য। আর এই ক্ষেত্রে তো বললাম যে নর্মালি অ্যাকুট ওয়াটার ডায়রিয়াতে আসলে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন আমরা চিন্তা করি না, তবে সিভিয়ার হলে তখন আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সিস্টেমিক কোনো কমপ্লিকেশন যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের চিন্তাটা করব। প্রেগনেন্সিতে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা অ্যাজিথ্রোমাইসিনটা বলা হয়ে থাকে। এখন অ্যাজিথ্রোমাইসিন নিয়ে আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে প্রেগনেন্সিতে তো অ্যাজিথ্রোমাইসিন কি সেফ? আচ্ছা, এটা নিয়ে একটু ফ্যালাসি কাজ করছে। সেটা হচ্ছে ডেভিসনের 24th এডিশন অনুযায়ী কিন্তু অ্যাজিথ্রোমাইসিন প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু আমাদের আমাদের দেশে আইসিডিডিআরবি তে যে ন্যাশনাল গাইডলাইন আছে, সেখানে কিন্তু অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া ট্রিটমেন্টে অ্যাজিথ্রোমাইসিন দেওয়ার কথা বলা হয়ে থাকে। তো সিভিয়ার কোনো কন্ডিশন ছাড়া আমরা ইউজুয়ালি অ্যাজিথ্রোমাইসিন ইউজ করব না। রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে যদি আমাদের হাতে আর কোনো অপশন না থাকে, তখন আমরা অ্যাজিথ্রোমাইসিনটা ইউজ করব। অ্যাজিথ্রোমাইসিন কিভাবে দিই আমরা? ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন সেটা অনেক নামেই পাওয়া যেতে পারে, 500 মিলিগ্রাম 2 ট্যাব স্ট্যাটে দিব প্রথম দিন। এরপরে আমরা ওয়ান্স ডেলি করে 3 দিন দিব। ঠিক আছে? আচ্ছা, আর অ্যাডভার্স ইফেক্টের কথা কেন? অ্যাডভার্স ইফেক্ট, এখন অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াতে আমি এর আগে ইনভেস্টিগেশনের মধ্যে বললাম যে একটা পেশেন্ট আমাদের কাছে আসলে সেরাম ইলেকট্রোলাইটের মধ্যে সাথে সাথে কিন্তু আমরা ইউএসজি ও প্রেগনেন্সি প্রোফাইলও করব। কেন করব? কারণ দেখা যাচ্ছে যদি পেশেন্ট অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া নিয়ে আসে, মা যদি সিভিয়ারলি ডিহাইড্রেটেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও ডিহাইড্রেটেড হয়ে যায়। বাচ্চা সেক্ষেত্রে হাইড্রোনিয়াস ডেভেলপ করে, আলটিমেটলি ফিটাল ডিস্ট্রেস এবং ফিটাল অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে আইডি পর্যন্ত হতে পারে। সে কারণে আমাদের অ্যাডভাইস এবং কাউন্সেলিং এর একটা বড় অংশ জুড়ে আছে কিন্তু ফিটাল ওয়েলবিং মনিটর করা। হসপিটালে থাকলে তো সেটা আমরা মনিটর করতে পারবোই, কিন্তু পেশেন্টকে যখন আমরা হোম ট্রিটমেন্ট দিব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা বারবার এনশিওর করতে হবে। আচ্ছা। আচ্ছা, এরপরে আসি পিপেরিয়াম। পিপেরিয়াম জিনিসটা কি? আমরা জানি যে প্রেগনেন্সিতে যখন একটা মা প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে যায়, তার বডি টিস্যু এবং বিভিন্ন ধরনের অর্গানের, বিশেষ করে পেলভিক অর্গান যেগুলো আছে, সেগুলোর কিন্তু ম্যাসিভ একটা অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়। তো প্রেগনেন্সির পরে, ডেলিভারির পরে বাচ্চা যখন পৃথিবীতে আসে, তারপরে কিন্তু মায়ের যে বডি টিস্যু এবং পেলভিক অর্গান গুলার যে চেঞ্জেস গুলো হয়, সেগুলো কিন্তু আবার প্রেগনেন্ট স্টেটে আসার ট্রাই করে। এই যে পিরিয়ড অফ টাইমটাতে এই চেঞ্জটা হয়, সেই পিরিয়ডটাকে আমরা বলি পিরিয়ড পিরিয়ড। আচ্ছা, পিরিয়ডের ডিউরেশনটা কতদিন? পিরিয়ডের ডিউরেশনটা হচ্ছে, আমরা তো জানি যে একটা নর্মাল লেবারের বা যে কোনো লেবারের ক্ষেত্রে আর কি 3টা স্টেজ আছে। থার্ড স্টেজ আমরা কখন বলবো? বাচ্চা, বেবি এক্সপেলড আউট হয়ে যাওয়ার পরে, আইদার ইট ইজ বাই নর্মাল ভ্যাজানাল ডেলিভারি অর লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন, বাচ্চা আউট হয়ে যাওয়ার পরেই কিন্তু প্লাসেন্টা, আম্বিলিকাল কর্ড, মেমব্রেন এগুলো এক্সপেলড আউট হয়। এই যে প্লাসেন্টাল যে সেপারেশন বা ডেলিভারি হয়, এই সময়টাকে বলা হয় থার্ড স্টেজ অফ লেবার। এই থার্ড স্টেজ অফ লেবার থেকে পরবর্তী 42 দিন বা 6 সপ্তাহ সময়টাকে আমরা বলি পিপেরিয়ামের নর্মাল ডিউরেশন। আচ্ছা, এখন পিপেরিয়ামের যে টোটাল 42 দিন বা 6 সপ্তাহ, এটাকে কিন্তু আমরা আবার 3টা ভাগে ভাগ করি। আপনার কাছে মনে হতে পারে যে এত থিওরি কেন পড়ছি, এত ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কোনটা কতদিন, এত জানার আমাদের কি দরকার জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে? এগুলোর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। আচ্ছা, প্রথমেই আমরা 3টা সাবডিভিশনে ভাগ করতে পারি পিপিএল পিরিয়ডটাকে। প্রথমেই ফার্স্ট হচ্ছে ইমিডিয়েট, দেন আর্লি, দেন রিমোট। ইমিডিয়েট যে পিপিএল পিরিয়ডটা, এটা হচ্ছে প্রথম দিন, ফার্স্ট পিএনডি বা জিরো পিওডি যেটাই বলি না কেন, প্রথম 24 ঘন্টাকে আমরা ইমিডিয়েট পিপিএল পিরিয়ড বলবো। এরপরে হচ্ছে আর্লি, 24 ঘন্টার পর থেকে 1 সপ্তাহ পর্যন্ত আর্লি পিপিএল পিরিয়ড, এন্ড আফটার দ্যাট আপ টু 6 উইকস আমরা এটাকে রিমোট পিপিএল পিরিয়ড বলি। এই 3টা সাব টাইপেরই কিন্তু আলাদা আলাদা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। ইমিডিয়েট পিপিএল পিরিয়ড, এটা সবচেয়ে ক্রিটিক্যাল এবং এই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি পেশেন্টের প্রতি কনসিয়াস থাকতে হবে এবং খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে, কারণ এই সময়টাতে দেখা যায় যে পেশেন্ট
প্রাইমারি পিপিএস নিয়ে আসে। অনেক সময় ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি থাকে এবং পেশেন্ট প্রাইমারি পিপিএস নিয়ে আসতে পারে। আর্লি পিপিএল পিরিয়ড, এ সময় আমরা জানি যে প্রাইমারি পিপিএস হচ্ছে প্রথম 24 ঘন্টা ডেলিভারির পরে প্রথম 24 ঘন্টায় যে পোস্টপার্টাল হিমোরেজটা হয় সেটাকে আমরা প্রাইমারি পিপিএস বলি, এবং 24 ঘন্টার পরে যদি ব্লিডিং হয় বা পোস্টপার্টাল হিমোরেজ হয় সেটাকে আমরা সেকেন্ডারি পিপিএস বলি। তো আর্লি পিপিএল পিরিয়ডে পেশেন্ট আমাদের কাছে সেকেন্ডারি পিপিএস নিয়ে আসতে পারে, এবং সেই সাথে কিন্তু ওন্ড ইনফেকশন, এপিসিওটমি ওন্ড ইনফেকশন নিয়েও আসতে পারে, আবার সিজারিয়ান সেকশন সাইটের ইনফেকশন নিয়েও আমাদের কাছে আসতে পারে। আচ্ছা, ওই যে প্রথমেই আমরা বললাম যে পিপিরিয়াল পিরিয়ডে কিছু ফিজিওলজিক্যাল এবং কিছু অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়। তো যে এই যে চেঞ্জটা হয়, যে প্রসেসের মাধ্যমে ফিজিওলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল চেঞ্জ গুলা হচ্ছে, এই প্রসেসটাকে বেসিক্যালি আমরা ইনভলিউশন বলে থাকি। ইনভলিউশনের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল চেঞ্জে কি কি চেঞ্জ আসে? পেলভিক অর্গান বলতে মূলত আমরা পিপিআরএল পিরিয়ডের চেঞ্জের ক্ষেত্রে আমরা ইউটেরাসটাই মেজর, আমাদের পেলভিক অর্গানের মধ্যে ওই চেঞ্জটাই আসলে আমরা বেশি ফোকাস করি। ইউটেরাসের ইনভলিউশন সাধারণত দেখা যায় যে বাচ্চা এক্সপেলড আউট হয়ে যাওয়ার পরপরই, যখন আমরা প্লাসেন্টাল সেপারেশন করি, তখন যদি আমরা ইউটেরাসে হাত দিই তখন দেখবো যে কন্টিনিউয়াস হার্ডেনিং এবং সফটেনিং এর মাধ্যমে ইউটেরাসটা ফার্ম শক্ত হয়ে যায় এবং রিট্রাক্ট করে। আলটিমেটলি ওটা অ্যাবডোমিনাল অর্গান থেকে আস্তে আস্তে আম্বিলিকাল পজিশনে আসে। এবং এই টোটাল প্রসিডিউর, ইউটেরাসের এই টোটাল ইনভলিউশনটা হতে বা ইউটেরাস আগের অবস্থায় ফিরে আসতে, প্রি প্রেগনেন্ট অবস্থায় ফিরে আসতে মোটামুটি 6 সপ্তাহ বা 42 দিন মতো সময় নেয়। সার্ভিক্স, সার্ভিক্সের ইনভলিউশন বা রিট্রাকশন যেটাই বলি না কেন, এটা কিন্তু একটু স্লোলি হয়। অনেক সময় দেখা যায় যে আমরা যারা আসলে অনেক সময় ইনডোর ডিউটি ডক্টর হিসেবে এখানে আছি, যারা ম্যানেজ করি, দেখা যায় যে ডেলিভারির পরে ফার্স্ট পিওডি বা সেকেন্ড পিএনডি যেটাই বলি না কেন, আমরা অনেক সময় পিভি করে দেখি পেশেন্টের কোনো ভ্যাজিনাল প্যাক বা ট্রাক্সোসোক প্যাক অনেক সময় দিয়ে রাখি। পিভি করে দেখার সময় দেখবো যে সার্ভিক্সের মধ্যে আমাদের 2 ফিঙ্গার পর্যন্ত ইনসার্ট করে ফেলছে। তখন আমাদের মাথায় অনেক সময় টেনশন কাজ করে, কি ব্যাপার, ইউটেরাস কন্ট্যাক্ট করেছে তাহলে কি সার্ভিক্স কন্ট্যাক্ট করেনি, সার্ভিক্স কেন ওপেন আছে, 2 ফিঙ্গার কেন যাচ্ছে? তো টেনশনে পড়ার কোনো কারণ নাই, এটা নর্মাল। সার্ভিক্সের কন্ট্রাকশনটা একটু স্লোলি হবে। মোটামুটি ডেলিভারির পরে 1 সপ্তাহ পর্যন্ত 2 ফিঙ্গার অ্যালাউ করে সার্ভিক্স। 1 সপ্তাহ পরে আস্তে আস্তে এটা কন্ট্রাক্ট হয় এবং তখন টিপ অফ দ্য ফিঙ্গার ইনসার্ট করা যাবে। আরেকটা ব্যাপার, অ্যানাটমিক্যালি তো আমরা জানি যে সার্ভিক্সের অ্যানাটমিক্যালি 2টা অস আছে, ইন্টারনাল অস এন্ড এক্সটার্নাল অস। এক্সটার্নাল অসটা আমরা যখন ভ্যাজাইনা দিয়ে উপরের দিকে যেটাই সার্ভিক্সের যে মুখটা পাই সেটাই তো এক্সটার্নাল অস। ইন্টারনাল অস প্রি প্রেগনেন্ট স্টেটে রিভার্স ব্যাক করলেও এক্সটার্নাল অস কিন্তু কখনোই একটা পেশেন্টের আমরা নালিপেরাস ওমেনদের মতো পাবো না। কমপ্লিটলি এটা নালিপেরাস ওমেনদের মতো রিভার্স ব্যাক করে না। ভ্যাজানার ইনভলিউশন কমপ্লিট হতে মোটামুটি হচ্ছে 6 সপ্তাহ থেকে 10 সপ্তাহ সময় নেয়। আচ্ছা, এই তো গেল অ্যানাটমিক্যাল চেঞ্জ। এখন ফিজিওলজিক্যাল চেঞ্জ কিছু হয় পিপিআরএল পিরিয়ডে, এটাও আমাদের জেনে রাখতে হবে, কারণ পেশেন্ট অনেক সময় টেম্পারেচার এবং পালস রেট এই দুইটা নিয়ে কিন্তু আমাদের কাছে কমপ্লেন করে। ফিজিওলজিক্যাল চেঞ্জের মধ্যে 2টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পালস রেট আর একটা হচ্ছে টেম্পারেচার। এখন একটা পেশেন্ট যখন ডেলিভারি প্রসেসের মধ্যে দিয়ে যায়, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি তো অবশ্যই স্ট্রেসফুল, কিন্তু এলিউসিস তো কিন্তু কম স্ট্রেসফুল না। এই টোটাল প্রসিডিউরটাই কিন্তু অনেক স্ট্রেসফুল একটা মায়ের জন্য, সাথে ইন্টেন্স একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করে। সবকিছু মিলিয়ে আমরা পালস রেটটা বেশি পেতে পারি ডেলিভারির পরে। প্রথম 24 ঘন্টা আমরা পালস রেট বেশি পেতে পারি, এটা ফিজিওলজিক্যাল, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এটাকে আমরা কিন্তু ট্যাকিকার্ডিয়া বলে ভুল করতে পারবো না। তো মোটামুটি দেখা যায় যে 24 ঘন্টার পরে পালস রেটটা আস্তে আস্তে ধীরে ধীরে সেটেল ডাউন হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে 24 ঘন্টা থেকেও পারসিস্ট করতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে মা যদি কোনো স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, অনেকের বাচ্চা দেখা যায় আইডি হয়ে গেছে বা কোনো কনজেনিটাল অ্যানোমালি বাচ্চা জন্মগ্রহণ করলে, সেই ক্ষেত্রে কিন্তু মা সহজে ওই ইমোশনাল এবং স্ট্রেসফুল কন্ডিশনটা থেকে বের হয়ে আসতে পারে না। তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাকিকার্ডিয়া আমরা পেতে পারি 24 ঘন্টার পরও, এটা নর্মাল। আচ্ছা, এরপর আসি টেম্পারেচার। টেম্পারেচারটা বলা হয়ে থাকে যে ডেলিভারির পরে প্রথম 24 ঘন্টায় টেম্পারেচার রেজ হতে পারে, কারণ এই সময়টাতে বডিতে অনেক ধরনের রিয়াকশনারি চেঞ্জ হয়।
তারপর আবার অনেক সময় ব্রেস্ট এনগর্জমেন্ট নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে, তো তার জন্য দেখা যায় যে পেশেন্টের জ্বরটা থাকে। কিন্তু the temperature should not rise above 99 ডিগ্রি ফারেনহাইট and not more than 24 hours. যদি কোনো পেশেন্টের 24 ঘন্টার পরও টেম্পারেচার পারসিস্ট করে এবং সেটা 99 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তখন কিন্তু আমাদের মাথায় বিভিন্ন প্যাথোলজি চিন্তা করতে হবে। আচ্ছা, একটা পেশেন্ট আসলো, আমরা জানলাম যে পিউপেরিয়াম পিরিয়ডিক কি কি ফিজিওলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়, এবং ইনভলিউশনটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ইনভলিউশনটা এটা প্রপারলি হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, আমাদের দেখার দরকার আছে না? দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আপনার কাছে আসলো, হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পরও চেম্বারে আসলো পোস্টনাটাল ভিজিটের জন্য। তখন দেখা যাচ্ছে আমরা যদি ইনভলিউশনের নর্মাল রেটটাই না বুঝি, আমরা তো অ্যাবনর্মাল জিনিসটা ধরতে পারবো না। এটার জন্য আমাদের জানতে হবে যে নর্মাল ইনভলিউশন অফ দ্য ইউটেরাস কিভাবে আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করব। বাচ্চা যখন, আমরা জানি যে বাচ্চা যখন পেটে থাকে এবং টার্মে যায়, তখন ইউটেরাসটা অ্যাবডোমিনাল অর্গান হয় এবং এটা আলটিমেটলি পৌঁছাতে পৌঁছাতে জিফিস্টার্নাম পর্যন্ত পৌঁছে যায় 36 উইকস এবং নেয়ার টার্মে। যখনই বাচ্চা ডেলিভারি হয়ে গেল, তখন কিন্তু ইউটেরাসটা আর অ্যাবডোমিনাল অর্গান থাকে না, ও রিট্রাক্ট করে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস পজিশনে চলে আসে। এই আম্বিলিকাস পজিশনে যে আসলো, এই লেভেলেই কিন্তু প্রথম ডেলিভারির দিন তো থাকে এবং ডেলিভারির পরে 24 ঘন্টাও এই সেম লেভেলে স্ট্যাট থাকে, ওর লেন্থের কোনো চেঞ্জ হয় না। আমরা যদি মেজার করি ডেলিভারির দিন বা ডেলিভারির পরে, তাহলে পিউবিক সিম্ফাইসিস থেকে আম্বিলিকাস পর্যন্ত যদি আমরা মেজার করি, আমরা দেখবো যে ইউটেরাসের ফান্ডাসটা হাতে প্রথমে প্যারাঅ্যাবডোমিনালি পালপেট করে নিয়ে আমরা যে পিউবিক সিম্ফাইসিস থেকে মেজার করি, দেখবো যে পিউবিক সিম্ফাইসিস থেকে 13.5 সেন্টিমিটার অ্যাবভ আছে আমাদের ইউটেরাসের ফান্ডাস। এরপরে সেকেন্ড দিন থেকে আস্তে আস্তে ও প্রতিদিন 1.25 সেন্টিমিটার রেটে কমতে থাকে লেন্থটা, এবং আলটিমেটলি দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ইউটেরাসটা অ্যাবসলিউটলি পেলভিক অর্গানে পৌঁছে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে লোকিয়া। লোকিয়া জিনিসটা কি? লোকিয়া আর কিছুই না, পিরিয়ডাল পিরিয়ডের প্রথম 14 দিন যে ভ্যাজিনাল ডিসচার্জটা আমরা পাই, সেটাকে আমরা লোকিয়া বলবো। লোকের অরিজিন আমরা সবাই জানি যে বাচ্চা হয়ে যাওয়ার পরে যে ডেসিডুয়া বা এন্ডোমেট্রিয়ামের যে ডেব্রিস গুলা থাকে, সেল থাকে, সার্ভিক্স, ভ্যাজাইনা সবকিছু শেড আউট হয়ে আলটিমেটলি যে ডিসচার্জটা আমরা ভ্যাজানাল ডিসচার্জটা পাই, সেটাই আসলে লোকিয়া ফর্মে পাই। এখন লোকিয়ার আবার 3টা সাবটাইপ আছে। লোকিয়াটা আমাদের জানা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা কোনটা কতদিন থাকে, কার কালার কেমন এবং অ্যামাউন্ট কেমন, এগুলোর সাথে কিন্তু ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড। আচ্ছা, লোকিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমে জানলাম কি কি, লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা এবং লোকিয়া অ্যালবা। এর মধ্যে লোকিয়া রুব্রা বলা হয়ে থাকে যে প্রথম 4 দিন, 1 থেকে 4 দিন পোস্টপার্টাম পিরিয়ডে আমরা লোকিয়া রুব্রা পাবো। এটার কালার হয় ডার্ক আর ব্রাইট রেড কালার, অনেকটা পিরিয়ডের ব্লাডের মতোই। এটার সাথে অনেক বেশি ব্লাড ক্লট বের হয়ে আসতে পারে। এবং আমরা যদি কন্টেন্ট বলি, মেজর কন্টেন্ট লোকিয়া রুব্রার আরবিসি, রেড ব্লাড সেল, যার কারণে কিন্তু এই ডিসচার্জটার কালার আমরা লাল পাই। ঠিক আছে। আচ্ছা, আর অ্যামাউন্ট হবে পিরিয়ডের ব্লাডের মতোই মোটামুটি। আচ্ছা, লোকিয়া সেরোসা, এরপরে 5 থেকে 9, পঞ্চম থেকে নবম দিন, এই দিনে যে ডিসচার্জটা পাই আমরা, সেটাকে বলা হয় লোকিয়া সেরোসা, এবং এটার কালার হবে পেল ব্রাউন কালার। এটার মেজর কম্পোনেন্ট যদি বলি, এটাতে কিন্তু আরবিসির পরিমাণ আমাদের প্রথম 4 দিনই যে শেড আউট হয়ে যায়, এরপরে আরবিসির পরিমাণ কমতে থাকে, তারপর ডাব্লিউবিসি বেশি শেড হয়, এবং লোকিয়া সেরোসার কন্টেন্ট হিসেবে আমরা কিন্তু মোর লিউকোসাইট পাবো। এবং ফাইনালি লোকিয়া অ্যালবা, লোকিয়া অ্যালবার কালার হচ্ছে পেল হোয়াইট। 10 থেকে 15 দিনে যে ডিসচার্জটা পাই, সেটাকে লোকিয়া অ্যালবা বলি। বলা হয়ে থাকে যে 2 সপ্তাহ, কিন্তু আলটিমেটলি কিছু মাইনর ডিসচার্জ থেকে যায়, এবং লোকিয়া অ্যালবা কমপ্লিটলি রিজলভ হইতে মোটামুটি 3 সপ্তাহের মতো সময় লাগে। তো 2 সপ্তাহ পরেও যদি পেশেন্ট কিছুটা ডিসচার্জ নিয়ে আমাদের কাছে আসে, আমাদের টেনশন করার কোনো কারণ নেই, আমরা পেশেন্টদেরকে বুঝিয়ে বলবো এটা মোটামুটি 3 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, একটা পিক্টোগ্রামে দেখানো হয়েছে এখানে, লোকের রুব্রার কালার ডার্ক রেড কালার, সেরোসা হচ্ছে পিঙ্ক আর ব্রাউনিশ কালার, আর লোকে অ্যালবা হোয়াইটিশ আর ইয়েলোইশ হইতে পারে।
আচ্ছা, এই যে এতক্ষণ বললাম যে আমরা লোকিয়া ডেফিনেশন জানলাম, ক্লিনিক্যাল, তারপর সাবটাইপ জানলাম, কালার দেখলাম, কোনটা কতদিন থাকে। তো এগুলো এত কিছু জেনে আমাদের কি দরকার জিবি প্র্যাকটিসে? আমাদের অবশ্যই দরকার আছে। আচ্ছা, কেন দরকার সেটা এখন বলছি। একটা পেশেন্ট যখন আপনার কাছে মনে করেন যে অন্য জায়গা থেকে সে ডেলিভারি হয়ে ডিসচার্জ হয়ে হসপিটাল থেকে এসেছে এবং আপনার কাছে আসলো পেশেন্টটা ডেলিভারির পরে, রেগুলার ফলো আপের জন্য আসলো, তখন ভ্যাজানাল ডিসচার্জের কথা যদি কমপ্লেন করে, কোনো প্রবলেমের কথা কমপ্লেন করে, প্রথমে আপনি ভ্যাজানাল ডিসচার্জে 4টা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে পেশেন্টটা কততম দিনে এসেছে আমার কাছে ডেলিভারির পরে, তার ভ্যাজানাল ডিসচার্জের কালার কেমন, তার অ্যামাউন্ট কেমন, এবং সেই সাথে অফেন্সিভ কোনো ফাউল স্মেলিং ডিসচার্জ আছে কিনা, কোনো ম্যালডোরাস ডিসচার্জ আছে কিনা। ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি তো লোকের কালারটা একটু অল্টার্ড অ্যাটিপিক্যাল ফিশি স্মেল আমরা পাই, কিন্তু ম্যালাডোরাস স্মেল ওইটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে ওইটা এক্সেসিভ একটা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ। যদি পেশেন্টটা ম্যালাডোরাস ডিসচার্জ নিয়ে আসে, আমরা কিন্তু তখন মাথায় চিন্তা করব এটা প্রবাবলি কোনো ইনফেকশনের দিকে যাচ্ছে, পিপেরাল সেপসিস হইতে পারে অথবা ওন্ড ইনফেকশন ডেভেলপ করতে পারে। আমরা ভ্যাজিনাল ডিসচার্জ দেখার সাথে সাথে কিন্তু আমরা ওন্ড সাইডটাও দেখে নিব সেই সাথে। একটা পেশেন্ট আমাদের কাছে আসলে যে তার এপিসোটমি ওন্ডের হিলিংটা কেমন, ওখান থেকে কোনো ডিসচার্জ আছে কিনা, বা কন্ডিশনটা কেমন, ওখানের কোনো ইনফেকশন আছে কিনা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে নর্মাল ভ্যাজানাল ডেলিভারি করার পরে অনেক পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি কিন্তু অনেক বেশি থাকে। তো ব্লিডিং টেন্ডেন্সি বন্ধ করার জন্য আমরা ট্রাক্সিল সোক প্যাক 24 ঘন্টা ইউজুয়ালি দিয়ে রাখি, অথবা নর্মাল স্টেরাইল প্যাডই দিয়ে রাখি। তো ডিসচার্জের সময় আমাদের আনমাইন্ডফুল কারণে, জানি না, ম্যাল প্র্যাকটিসের কারণে অনেক সময় এই প্যাক আর রিমুভ করা হয় না। এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি প্যাক সহই বাসায় চলে গেছে, 21 দিন পরে বা 25 দিন পরে আসতেছে, ওখানে ম্যাকস পর্যন্ত ডেভেলপ করে গেছে। এবং এটাকে, এই দায়ভার কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না, আমাদের একটু কনসিয়াস থাকতে হবে যে পেশেন্টটা আমাদের ভুলের জন্য সাফার করে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামাউন্ট। যদি এক্সেসিভ অ্যামাউন্টে ভ্যাজিনাল ডিসচার্জ বা লোকি আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় আসবে ইনফেকশন। এরপরে হচ্ছে কালার। লোকিয়া রুব্রা আমরা জানি যে প্রথম 1 থেকে 4 দিন থাকে। এখন একটা পেশেন্ট আপনার কাছে 5th পোস্টপার্টাম পিরিয়ডে ফলো আপে এসেছে বা 7th পোস্টপার্টাম পিরিয়ডে ফলো আপে এসেছে, আপনি দেখলেন যে তখনও লোকিয়া রুব্রার মতো কালার পাচ্ছেন, তখনও ব্রাইট বা ডার্ক রেড কালার। আপনার মাথায় কিন্তু তখন আনতে হবে, আপনাকে প্রথমে জানতে হবে যে রুব্রা 4 দিন থাকে, এরপরে যদি আমি ব্রাইট রেড কালার পাই সেটা অবশ্যই অ্যাবনর্মাল। এবং কি কি কারণে এই কালারটা আসলে পারসিস্ট করতে পারে নর্মাল লিমিটের থেকেও? সাব ইনভলিউশন, মানে তার নর্মাল যে ইনভলিউশন প্রসেসটা সেটা ডিলেড বা রিটার্ডেশন হয়েছে কোনো কারণে, সেটার কারণে হতে পারে, অথবা তার সেকেন্ডারি পিপিএইচ হতে পারে। কোনো রিটার্ন বিটস অফ প্লাসেন্টা আছে, সেখান থেকে সেকেন্ডারি পিপিএস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। এরপরে আসি ডিউরেশন। ডিউরেশনের কথা যেটা বললাম যে লোকিয়া অ্যালবা মোটামুটি আমরা তো জানি যে 2 থেকে 3 সপ্তাহ, হাইস্ট 3 সপ্তাহ থাকে। 3 সপ্তাহ পরে লোকিয়া অ্যালবাটা রিজলভ হয়ে যায়। 3 সপ্তাহ পরও যদি আমরা এরকম ডিসচার্জ পাই, তখন আমরা মাথায় জেনিটাল লেশনের কথা নিয়ে আসবো। আচ্ছা, এখন নর্মাল পিপেরিয়ামে একটা পেশেন্ট আসার পরে আমরা কি ম্যানেজমেন্ট করব? এখানে তো আসলে ড্রাগের সেরকম একটা রোল নাই, আমাদের অ্যাডভাইস আর কাউন্সিলিং ই আসলে এখানে মেন রোল প্লে করে। ফার্স্টে আমরা পেশেন্টের ইমিডিয়েটলি আমাদের অ্যাটেনশন দিতে হবে তার নিউট্রিশনের উপরে। প্রপার নিউট্রিশাস ফুড ইনটেক, হাই ক্যালোরি ডায়েট, সাথে প্রোটিন কন্টেনিং প্লেন্টি অফ ওয়াটার, মিনারেলস, ভিটামিনস কন্টেনিং ফুড, এগুলোর জন্য আমরা বলবো প্রচুর পরিমাণে পানি খাবেন, শাকসবজি খাবেন, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলা বেশি বেশি করে খাবেন। সাথে পেশেন্টের অ্যাটেন্ডেন্সদেরকে আমরা বা পেশেন্টের পরিবারকে আমরা ইমোশনাল সাপোর্ট এবং রেস্টের কথা বলবো। এরপর আসি অ্যাম্বুলেশন। এই আর্লি অ্যাম্বুলেশনটা কিন্তু খুবই দরকার। আর্লি অ্যাম্বুলেশনের অনেকগুলো পজিটিভ সাইড আছে। ডেলিভারির পরে দেখা যায় যে অনেক পেশেন্ট রেস্টে আছে, তো রেস্টেই আছে, সে আর উঠতে চায় না, কিন্তু আমাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আসলে অ্যাম্বুলেশনটা কতটা দরকার। অ্যাম্বুলেশনটা ফার্স্টে হচ্ছে যেটা করে, যদি আর্লি অ্যাম্বুলেশন করে, বাল অ্যান্ড ব্লাডার হোয়াইটিং এ কিন্তু ভালো কাজ করে। রেস্ট থেকে একটু হাঁটাচলা করলো, একটু নড়াচড়া করার কারণে পেরিস্টালটিক মুভমেন্ট ভালো হয় এবং ভয়েডিং অফ ব্লাডার অ্যান্ড বাউলটা ভালোভাবে হয়। এরপর পেশেন্ট যদি
হাঁটাচলা করে, অপারেশনের মোটামুটি দ্বিতীয় দিন থেকে যদি মুভমেন্টটা ভালো হয়, ওর ওন্ড হিলিং এ কিন্তু ভালো একটা রোল প্লে করে আর্লি অ্যাম্বুলেশন। তারপর যদি কোনো ব্লাড ক্লট বা ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো ইউটারাসে জমা আছে, ওইগুলাও কিন্তু মুভমেন্টের সাথে এক্সপেলড আউট হইতে হেল্প করে। অ্যান্ড আরেকটা জিনিস, ওবেস পেশেন্ট যারা, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এমনিতেই কম থাকে, এবং তারা যদি ডেলিভারির পর প্রলং পিরিয়ডে এরকম রেস্টিং ফেজে থাকে, অনেক সময় দেখা যায় যে তাদের ক্ষেত্রে ডিপ ভেনাস থ্রোম্বোসিস ডেভেলপ করতে পারে, ডিভিটি যেটা। তো পেশেন্টদেরকে আমাদের এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন করতে হবে এবং আর্লি অ্যাম্বুলেশনের জন্য বলতে হবে আর কি। তারপর হসপিটালিস্টে আমরা চেষ্টা করব নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির পরে মোটামুটি 24 ঘন্টা অবজার্ভ করে সবকিছু ঠিক থাকলে ডিসচার্জ দিয়ে দিতে, এবং ইলেকটিভ সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে মোটামুটি থার্ড পিরিয়ডেই আমরা ডিসচার্জ দেওয়ার চেষ্টা করব। কারণ অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনফেকশাস ওয়ার্ড থেকে পেশেন্ট যত বাসায় আর কি ভালো কেয়ার পাবে, ততই তার হিলিংটা ভালো হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কেয়ার অফ ব্লাডার অ্যান্ড বাউল অ্যান্ড স্লিপ। এই বিষয়ে আমাদেরকে পেশেন্টদেরকে বলে দিতে হবে যে বেশি করে পানি খাবেন এবং হাঁটাচলা করবেন, এবং কনস্টিপেশনের সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি বেশি করে পানি খাবেন, হাঁটাচলা করবেন, ডায়েটারি ফাইবার বা আঁশযুক্ত শাকসবজি বেশি করে খাবেন, সেই সাথে কিন্তু ইসবগুল হাস্ক নেওয়ার কথা আমরা বলতে পারি। স্লিপের কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে পেশেন্ট পার্টিকে এই ক্ষেত্রে সাপোর্টিভ হতে হবে। আমরা বলবো যে বাসায় একটা সাউন্ড স্লিপ এনভায়রনমেন্ট পেশেন্টের জন্য ক্রিয়েট করে দেওয়ার কথা। এবং এছাড়াও যদি মনে করি যে সিভিয়ার ইনসমনিয়া বা ঘুমের খুব সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সিডেটিভ দিয়ে রাখতে পারি 3 থেকে 5 দিনের জন্য। আমরা ইউজুয়ালি সেডিলটাই 5 মিলিগ্রাম 3 থেকে 5 দিনের জন্য দিই ডিসচার্জের সময়। আচ্ছা, এরপরে আসি কেয়ার অফ দ্য ভালভা অ্যান্ড এপিসিওটমি ওন্ড। এই আমরা এতক্ষণ যে ডিসকাসটা করলাম সবকিছু পেশেন্ট মানে, কিন্তু এই যে ভালভার এপিসিওটমি ওন্ড, এই জিনিসের কেয়ার নিয়ে পেশেন্টের কেন জানি না খুব সমস্যা দেখা যায়। এটা প্রপারলি মেনটেন করে না, আলটিমেটলি ইনফেকশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। খুব ভালোভাবে পেশেন্টদেরকে বুঝিয়ে বলতে হবে যে কোনো ট্যাম্পন ইউজ করা যাবে না, স্টেরাইল প্যাড ইউজ করতে হবে, এবং সেই সাথে কুসুম গরম পানিতে সোপ মিক্স করে সেই সাবান মিশ্রিত পানি আপনি ব্যবহার করবেন পার্সোনাল ক্লিনেসের জন্য। পেশেন্টদেরকে আমাদের বলে বোঝাতে হবে যে আপনি সবসময় মাসিকের রাস্তা থেকে পায়খানার রাস্তাটা পরিষ্কার করবেন, কখনোই পায়খানার রাস্তা থেকে মাসিকের রাস্তা পরিষ্কার করতে যাবেন না সেখানে, কারণ আমরা তো জানি যে পেরিয়ানাল রিজিয়নে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম থাকে। আচ্ছা, সেই সাথে পেশেন্টকে বলবো যে কোল্ড বাথ নিতে, এবং যদি এক্সেসিভ পেইন থাকে আমরা একটা লো ডোজ ইবুপ্রোফেন সাজেস্ট করতে পারি। এর সাথে ব্রেস্ট কেয়ারের কথা বলবো, জায়গাটা ভালো মতো পরিষ্কার করার কথা বলবো, সিনথেটিক কাপড় ইউজ করতে নিষেধ করব, এবং একটা ব্রেস্ট সাপোর্টের জন্য আমরা বাইন্ডার ইউজ করতে বলতে পারি। আচ্ছা, এরপর আসি ইমিউনাইজেশন। পোস্টপার্টাল পিরিয়ডে ইমিউনাইজেশনের ক্ষেত্রে প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে অনেক ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে আরএস নেগেটিভ মাদার থাকে। তো আরএস নেগেটিভ মাদার যারা আছে, তার বাচ্চা যদি আরএস পজিটিভ হয়, তাকে তো অবশ্যই ইমিউনাইজ করতে হবে এনটি ইমিউনোগ্লোবুলিন দিয়ে। তো ডেলিভারির পরে 48 থেকে 72 ঘন্টার মধ্যেই আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা এনটিডিএ ইমিউনোগ্লোবুলিন পেশেন্টকে ইন্টারমাসকুলারলি কিন্তু অ্যাডভাইস করি নেওয়ার জন্য। আচ্ছা, এর সাথে রুবেলা, কেউ যদি রুবেলা ভ্যাকসিনেশন এই পিরিয়ডে নেয় বা সাসপেক্টেড রুবেলা থাকে পোস্টপার্টাল পিরিয়ডে, তাহলে কিন্তু আমরা রুবেলা ভ্যাকসিনেশনও করতে পারি। এটা যেহেতু লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, আমরা কিন্তু পেশেন্টকে অবশ্যই বলে দিব যে এর পরবর্তী 2 থেকে 6 মাস কোনোভাবেই কনসেপশন কনসেপ্ট করা যাবে না আর কি, অ্যাভয়েড করতে হবে। এর সাথে কোনো পেশেন্টের যদি টিটেনাস বা হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন না থাকে পিপিএল পিরিয়ডে, আমরা একটা বুস্টার ডোজ দিয়ে পেশেন্টকে ডিসচার্জ দিতে পারি। আচ্ছা, এখন আসেন পোস্টনাটাল কেয়ার। পোস্টনাটাল কেয়ার জিনিসটা কি? আমরা তো এন্টিনাটাল কেয়ার গত ক্লাসে পড়েছি। তো পিপিএল পিরিয়ডে পেশেন্ট এবং বাচ্চার যে কেয়ারটা আমরা করি সেটাই হচ্ছে পোস্টনাটাল কেয়ার। পোস্টনাটাল কেয়ারে 4টা ভিজিট আইডিয়ালি বলা হয়ে থাকে। ফার্স্ট ভিজিট হচ্ছে 24 ঘন্টার পর, ডেলিভারির পর 24 ঘন্টার মধ্যে। সেকেন্ড ভিজিটটা হচ্ছে 2nd to 3rd ডেজ। থার্ড ভিজিটটা হচ্ছে 4 to 7 ডেজ, অ্যান্ড লাস্ট যে ভিজিটটা সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড।
42 থেকে 45 দিনের মধ্যে ফুড ভিজিটের কথা বলা হয়ে থাকে। এর মধ্যে প্রথম দুইটা ভিজিট তো আসলে ইনডোর ম্যানেজমেন্টেই হয়ে যায়, পেশেন্ট তো তখন হসপিটালাইজডই থাকে। তো আমরা ছুটির সময় বলে থাকি যে 1 সপ্তাহ পরে যে থার্ড ভিজিট সেটার জন্য আসতে, এবং থার্ড ভিজিটে আসার পরে আমরা আবার বলবো যে ফোর্থ ভিজিটের জন্য 42তম দিন বা 45তম দিনে আসতে আমাদের কাছে। পোস্টনাটাল কেয়ারের কম্পোনেন্ট কি কি? এটার কম্পোনেন্ট হচ্ছে কেয়ার অফ দ্য বেবি অ্যান্ড কেয়ার অফ দ্য মাদার। এতক্ষণ আমরা মায়ের কেয়ার নিয়ে অনেক কথা বললাম, বাচ্চার কেয়ারও কিন্তু খুব বেশি দরকার। আচ্ছা, মনে করেন একটা পেশেন্ট আপনার পেশেন্ট না, সে অন্য জায়গা থেকে ডেলিভারি হয়ে আসছে, আপনার কাছে পোস্টনাটাল ভিজিটেই আসছে চেম্বারে। এখন এই পেশেন্ট সম্পর্কে তো আপনি কিছুই জানেন না, তো পেশেন্ট আসলে তার ডিলটা কিভাবে করবেন আপনি? ফার্স্টেই আমরা সেই চিরাচরিত ম্যানেজমেন্টে চলে যাব। হিস্ট্রি থেকে প্রথমে আমরা পেশেন্টের প্রপার হিস্ট্রি নিব, তার ডেলিভারিটা কোথায় হয়েছে, কখন হয়েছে, বাসায় হয়েছে কিনা বা হসপিটালে হয়েছে কিনা, সেটা এনভিডি হয়েছে নাকি এলইউসিএস হয়েছে সেটা আমরা জানবো। এবং সেই সাথে তার প্রি টার্ম ডেলিভারি হয়েছে কিনা বা বাচ্চার টার্মে পৌঁছে ডেলিভারি হয়েছে কিনা, এটাও আমরা প্রপার হিস্ট্রি নিব। এছাড়াও এখন যে পেশেন্ট আমার কাছে আসছে, সে সময় তার কোনো জ্বর বা অ্যাবনর্মাল পারভাজিনাল ব্লিডিং এর কোনো হিস্ট্রি আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করবো পেশেন্টকে। এরপর আমরা জেনারেল এক্সামিনেশনের রুটিন, যে জেনারেল এক্সামিনেশন আছে, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার দেখবো জ্বর এক্সক্লুড করার জন্য, অ্যানিমিয়া, ক্লিনিক্যালি অ্যানিমিক কিনা এই পেশেন্টটা সেটা দেখবো, জন্ডিস, ইডিমা আছে কিনা, লাংসে কোনো ক্রেপস আছে কিনা, আমরা জেনারেল এক্সামিনেশনের মধ্যে এগুলো দেখে নিব। এরপর অ্যাবডোমিনাল এক্সামিনেশন, অ্যাবডোমেনে কোনো পেন আছে কিনা এবং সিমফাইসিও ফান্ডাল হাইটটা দেখবো। ওই যে বললাম যে সিমফাইসিও ফান্ডাল হাইটটা দেখে চেম্বারে আমরা বুঝতে পারবো, যে অনেক সময় দেখা যায় যে অনেক ইলিটারেট পেশেন্ট আসে যারা আসলে বলতে পারে না, ঠিক মতো ইনফরমেশন দিতে পারে না। তো এক্ষেত্রে সিমফাইসিও ফান্ডাল হাইটটা দেখে আমরা আসলে ডেলিভারির ডেটটাও আইডেন্টিফাই করতে পারি, আবার দেখতে পারি যে তার ইনভলিউশনটা প্রপারলি হচ্ছে কিনা। সেই সাথে পেটে হাত দিয়ে আমরা ইউটেরাসের কনসিস্টেন্সিটা দেখে নেবো, এটা সফট নাকি কন্ট্রাক্টেড। এরপর ব্রেস্ট, আমরা কিন্তু কোনো কেয়ারে বা কোনো ম্যানেজমেন্টে কিন্তু ইউজুয়ালি ব্রেস্টের খুব একটা এক্সামিনেশন করি না। আইদার ইট ইজ পিউপারাল পিরিয়ডের পোস্টনাটাল ভিজিট, পোস্টনাটাল ভিজিটে কিন্তু আমরা ব্রেস্ট এক্সামিনেশনটা করব, কারণ এই সময় কিন্তু ব্রেস্টের অনেক অ্যাবনর্মাল বা কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। ব্রেস্টের ফার্স্টে আমরা ইন্সপেকশনে দেখবো যে কোনো ইনফ্লামেশন সাইন আছে কিনা, কোনো সোয়েলিং আছে কিনা, রেডনেস আছে কিনা, আর ক্র্যাকড নিপল আছে কিনা বা রিট্রাক্টেড নিপল আছে কিনা, এগুলা দেখে নিব। এবং ব্রেস্টে আমরা হাত দিয়ে দেখবো যে স্কিনটার টেম্পারেচারটা কেমন, আইদার ইট ইজ হট অর নর্মাল। আচ্ছা, এরপরে আমরা পেরিনিয়ামটা ইন্সপেকশন করব যে এপিসিওনারি ওনটা কেমন, এবং সেই সাথে পারভেজনাল ব্লিডিংটা অ্যামাউন্টটা কেমন, কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ আছে কিনা, এটাও কিন্তু আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করে নিব। এরপর আসে ইনভেস্টিগেশনে। আসলে পোস্ট ন্যাটাল ভিজিটে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, আমাদের ইনভেস্টিগেশনের খুব একটা কিন্তু রোল নাই। আগে যদি ইনভেস্টিগেশন গুলো করা থাকে তাহলে আর আমরা নতুন করে ইনভেস্টিগেশন করতে দিই না। তবে রুটিনলি একটা সিবিসি করা উচিত, সিবিসি করা উচিত এবং ইউরিনারি করা উচিত। কারণ এই সময় দেখা যায় যে অনেক সময় প্রেগনেন্ট ডেলিভারি পিরিয়ডে অনেক সময় ব্লাড লস হয়। আহ, অনেক পেশেন্টই দেখা যায় অসচেতন থাকে এবং অ্যানিমিয়া নিয়ে আসতে পারে এই সময়টাতে, তো ওইটার জন্য আমাদের সিবিসিটা আমরা করে নিব। আর যদি কোনো ইনভেস্টিগেশনই না করা থাকে তাহলে আমরা রুটিনলি সিবিসি, ইউরিনারি, আরবিএস, ব্লাড গ্রুপিং এন্ড সেরাম টিএসএস, এই ইনভেস্টিগেশন গুলো করে দেখব। এখন অ্যাডভাইস, মায়ের ক্ষেত্রে যে অ্যাডভাইস গুলো আমরা আগেও বলেছি, যে পিরিয়ড পিরিয়ডে ম্যানেজমেন্টে আমরা যে অ্যাডভাইস গুলো দিই ওইগুলাই দিব, যেমন ডায়েট, রেস্ট, অ্যাম্বুলেশন, জেনারেল বাউল ব্লাডার কেয়ার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে পেশেন্টদেরকে আমাদের বলা উচিত যে পোস্টনাটাল এক্সারসাইজ, এই জিনিসটা আমরা পেশেন্টদেরকে কিভাবে বোঝাবো। পোস্টনাটাল এক্সারসাইজ কেন করব? দেখা যাচ্ছে গ্রাভিড ইউটারাসের প্রেশারের জন্য যে পেরিনিয়াল মাসল গুলো আছে ওইগুলা ল্যাক্স হয়ে যায়। তো এটার টোনিসিটি বাড়ানোর জন্য পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যেটাকে আমরা কেগালস এক্সারসাইজ বলি, এটা কিন্তু পোস্টনাটাল পিরিয়ডে পেশেন্টদেরকে করার জন্য আমরা ইন্সপায়ার করব। আমরা পেশেন্টদেরকে কিভাবে বলবো আর বা বুঝাবো কিভাবে? দেখা যাচ্ছে অনেকেই তো আসলে সবাই তো আর এডুকেটেড না, বা সবার হাতে সোশ্যাল মিডিয়া নেই যে ইউটিউবে একটা কেগালস এক্সারসাইজের ভিডিও দেখে তারা করতে পারে। তো পেশেন্টদেরকে আমরা
বাংলা সহজ ভাষায় পেশেন্টদের লেম্যানদের মতো যদি বোঝাই, আমরা এভাবে বলবো যে আমরা যখন বাইরে থাকি, মনে করেন আপনি কোথাও ট্রাভেল করতে গিয়েছেন, আপনার প্রস্রাবের চাপ আসছে কিন্তু আশেপাশে কোনো ওয়াশরুম নাই, তখন আমরা কি করি? প্রস্রাব করার জন্য প্রস্রাবের চাপ আসছে কিন্তু প্রস্রাব করতে পারছে না, তখন আমরা কি করি? আমরা কনস্ট্রিক্ট করি, চেষ্টা করি যে প্রস্রাব আটকে রাখার জন্য। তো এইটাই বারবার আমরা বলবো যে সারাদিনে কয়েকবার এই প্র্যাকটিসটাই যেন করতে থাকে, এটাকেই বেসিক্যালি কেগালস এক্সারসাইজ বলা হয়। আচ্ছা, এর সাথে আমরা বার্থ স্পেসিং এর অ্যাডভাইসটা দিব যে মিনিমাম 1.5 মাস যেন কয়টাস না করে, 1.5 মাস যেন ভারী কোনো কাজ কর্ম থেকে বিরত থাকে, এবং 1.5 থেকে 3 মাস আমরা বলি যে কনসিভ করার জন্য অ্যাভয়েড করতে। আর এর সাথে পেশেন্টকে আমরা বলে দিব যে আপনি এখন ভালো আছেন, যদি কোনো ধরনের সমস্যা থাকে, সমস্যা বলতে যদি মাসিকের রাস্তা দিয়ে রক্ত স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যায়, যদি চোখে ঝাপসা দেখেন, বা খিঁচুনি উঠে আপনার, বা কোনো ফাউল স্মেলিং ডিসচার্জ, বা মাসিকের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত যদি কোনো ডিসচার্জ আসে, বা আপনার জ্বর আসলো, এই যে কোনো একটা কিছু যদি যখনই দেখা দিবে, তখনই আপনি নিকটস্থ হাসপাতাল অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন। এতক্ষণ তো আমরা নর্মাল পিউপেরিয়াম নিয়ে ডিসকাস করলাম, এখন আসি অ্যাবনর্মাল পিউপেরিয়াম নিয়ে। অ্যাবনর্মাল পিউপেরিয়াম বলতে পিউপেরিয়ামের নর্মাল কন্ডিশনের বাইরেও কিছু যদি প্রবলেম থেকে থাকে, বা যে সমস্যাগুলো পাই আমরা অ্যাবনর্মালি, যেমন ব্রেস্টের অ্যাবনর্মালিটি গুলা কিন্তু আমরা অ্যাবনর্মাল পিউপেরিয়ামের মধ্যে সবচেয়ে বেশি পাই। ব্রেস্টে কিছু কিছু প্রবলেম থাকে। কি কি প্রবলেম আমরা কমন ব্রেস্ট ফিডিং প্রবলেম পাই? সেটা হচ্ছে ফার্স্টে ব্রেস্ট এঙ্গর্জমেন্ট, দেন ক্রেক অ্যান্ড রিট্রাক্টেড নেপল, দেন মাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস এন্ড ল্যাকটেশনাল ফেলার। এই সবগুলোই কিন্তু আমরা ডিসকাস করবো আজকে। ফার্স্টে আসি ব্রেস্ট এঙ্গর্জমেন্ট নিয়ে। একটা সিনারিও মনে করেন, একটা পেশেন্ট আপনার কাছে আসলো, তার 4 দিন আগে ডেলিভারি হয়েছে, চতুর্থতম দিনে আপনার কাছে আসলো, পেশেন্ট কমপ্লেন করছে, ম্যাডাম আমার প্রচুর ব্যথা, 2 ব্রেস্টেই ব্যথা, এবং বাচ্চাকে এত ব্যথা, বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারছে না ঠিক মতো, এবং মনে হচ্ছে ব্রেস্টটা ভারী হয়ে আছে, শক্ত হয়ে আছে, সেই সাথে আমার জ্বর। তো আপনার মাথায় প্রথমেই রাখতে হবে, যেহেতু তৃতীয় এবং চতুর্থতম দিনে এসেছে, সম্ভবত পেশেন্টটা ব্রেস্ট এঙ্গর্জমেন্ট নিয়ে আসছে। আপনি এক্সক্লুড করবেন কি করে? আদার্স যে মাস্টাইটিস না, বা অ্যাবসেস না, বা ক্র্যাক বা রিট্রাক্টেড নিপল না। ক্র্যাকড অ্যান্ড রিট্রাক্টেড নিপল তো আপনি দেখলেই বুঝতে পারবেন ইন্সপেকশনেই, যে নিপলটা আমাদের ইউজুয়ালি কি থাকে, ইভার্টেড থাকে। তো রিট্রাক্টেড নিপলের ক্ষেত্রে নিপলটা ইনভার্টেড থাকবে, এবং ক্র্যাক নিপল মানে ফাটা নিপল, নিপলের চারপাশে ফাটা দাগ পাবেন। আর মাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস, দুইটাই ইনফ্লামেটরি কন্ডিশন। আপনি ইন্সপেকশনেই দেখতে পারবেন যে ব্রেস্টে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন নাই বা ইনফ্লামেটরি সাইন নাই, তার মানে এটা ব্রেস্ট এনগর্জমেন্ট হতে পারে, এটা মাথায় নিয়ে আসবেন। এখন ব্রেস্ট এনগর্জমেন্ট কেন হয়? সাধারণত দেখা যায় যে প্রথম দিকে তো কোলোস্ট্রাম সিক্রেশন হয়, তো কোলোস্ট্রামটা একটু থিক কনসিস্টেন্সির, অনেক সময় দেখা যায় ল্যাকটিফারাস ডাক্টে কোলোস্ট্রাম গুলো জমা হয়ে ল্যাকটিফারাস ডাক্ট ব্লক করে দেয়। আবার দেখা যায় যে কখনো কখনো বাচ্চারা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট সাকলিং রিফ্লেক্স হয়, তো ইনঅ্যাডিকুয়েট সাকলিং রিফ্লেক্সের কারণে প্রপার এক্সপালশনটা হয় না, মিল্ক এক্সপ্রেস হতে পারে না, বুকে দুধ জমে জমে আলটিমেটলি শক্ত, ভারী এবং ব্যথার মতো কমপ্লেন করে পেশেন্ট। তো এই পেশেন্টদেরকে আমরা কিভাবে ট্রিট করব? ফার্স্টেই ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা বললাম যে পেইন অ্যান্ড হেভিনেস ইন বোথ ব্রেস্ট, দুই বুকে প্রচুর ব্যথা এবং ভারী ভারী ভাব, সেই সাথে ট্রানজিয়েন্ট রাইজ অফ দ্য টেম্পারেচার। আমরা কিন্তু পিপিএম এর প্রথমেই পড়েছি যে ব্রেস্ট এনগর্জমেন্টের জন্য সাধারণত দেখা যায় যে পোস্টপার্টাম পিরিয়ডে তৃতীয় দিনে টেম্পারেচার রাইজ করতে পারে, এবং এটা ফিজিওলজিক্যাল। সেই সাথে পেশেন্ট কমপ্লেন করবে যে পেনফুল ব্রেস্ট ফিডিং, বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গেলে ব্যথা করছে। ট্রিটমেন্ট কি দিব আমরা? ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু পেশেন্ট আমার কাছে এক্সট্রিম ডিসকমফোর্ট নিয়ে আসছে, আমাকে পেশেন্টকে কমফোর্ট দিতে হবে, তার মানে ব্যথা রিলিফ করতে হবে। ব্যথা রিলিফ করার জন্য আমরা ফার্স্টে অ্যানালজেসিক দিব। অ্যানালজেসিকের মধ্যে আমরা প্যারাসিটামলটাই দিয়ে থাকি ইউজুয়ালি, ট্যাবলেট নাপা 500 মিলিগ্রাম, টিডিএস এ দিব 2টা করে, ভরা পেটে খাবে। আর সেই সাথে পেশেন্টদেরকে আমরা অ্যাডভাইস করব কি কি অ্যাডভাইস করব? পেশেন্টদেরকে আমরা বলবো যে আপনি ব্রেস্টের একটা সাপোর্ট হিসেবে একটা বাইন্ডার ইউজ করবেন, বাচ্চাকে ফ্রিকোয়েন্ট সাকলিং করবেন, যেন ইনঅ্যাডিকুয়েট সাকলিং না হয়। সাধারণত কি হয়, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা কখন বলি?
প্রথম 6 মাস উইনিং হওয়ার আগ পর্যন্তকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি, এবং ডেলিভারির পরে বলা হয় প্রথম ঘন্টায়, সাধারণত বলা হয় 30 মিনিট পরে বাচ্চাকে মায়ের কাছে দেন ব্রেস্ট ফিড করানোর জন্য। প্রতি 2 ঘন্টা পর পর মা যেন বাচ্চাকে ব্রেস্ট ফিড করায়। এটাই এটাই হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো আমরা পেশেন্টদেরকে ওইভাবেই বুঝিয়ে বলবো যে ফ্রিকোয়েন্ট সাকলিংটা যেন হয়, সাথে যদি ফ্রিকোয়েন্ট সাকলিং এর পরেও যদি কোনো ব্রেস্ট জমা হয়ে থাকে, ম্যানুয়াল এক্সপ্রেস করে বুকের দুধটা ফেলে দিবে। আর সেই সাথে এর পরেও যদি মনে হয় কিছু রয়ে গেছে, এক্সপেলড আউট হয় নাই প্রপারলি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জেন্টাল পাম্প ইউজ করতে বলি, ব্রেস্ট পাম্প। আচ্ছা, এরপরে আসি ক্র্যাকড অ্যান্ড রিট্রাক্টেড নিপল। ইউজুয়ালি ক্র্যাক নিপলের ক্ষেত্রে সেরকম পেশেন্ট কোনো কমপ্লেন করে না, অ্যাসিম্পটোমেটিক থাকে। কিন্তু দেখা যায় যে রিট্রাক্টেড নিপলের ক্ষেত্রে দেখা যায় একটাই কমপ্লেন থাকে যে কোনো জ্বর নাই, কোনো কিছু নাই, বাচ্চা বুকে দুধ খাওয়ার সময় ব্যথা করে। তো সেই ক্ষেত্রে পেশেন্ট আসলে আমরা ফার্স্টেই ব্রেস্ট এক্সামিনেশন করব, এবং এক্সামিনেশন করলে ইন্সপেকশনে আমরা বুঝতে পারবো যে এটা ক্র্যাকড অ্যান্ড রিট্রাক্টেড নিপল। এই পেশেন্টগুলোর ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি? খুবই ইজি। পেশেন্টদেরকে আমরা বলবো যে আপনার যে বুকের দুধ আছে এটাতেই একটা হিলিং প্রপার্টি আছে, আপনার ট্রিটমেন্ট আপনার নিজের মধ্যেই আছে আর কি। আমরা বলবো যে যেই ব্রেস্টটা যদি একটা ইউনিল্যাটারাল ব্রেস্ট ইনফেক্টেড থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনার যে হেলদি ব্রেস্টটা আছে ওই ব্রেস্টটা থেকেই বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন, আপনার আনহেলদি বা ইনফেক্টেড ব্রেস্টটা কিছুক্ষণ রেস্টে দিবেন, এবং আপনি ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে ওই বুকের দুধটাই আনহেলদি ব্রেস্টে নিপিল অ্যান্ড অ্যারিওলার চারপাশে লাগাবেন। দেখা যায় যে 2-1 দিনের মধ্যেই এটা রিকভার করে যায়। আচ্ছা, এরপর যদি বাচ্চা দেখি যে মায়ের দেখি যে আমরা দুইটা ব্রেস্টই ইনফেক্টেড, তাহলে আমরা বলবো যে আপনি ব্রেস্ট পাম্প ইউজ করবেন এবং বাটিতে বুকের দুধ নিয়ে মাকে বুকের দুধ খাওয়াবেন। এছাড়াও যদি আমরা দেখি যে বাচ্চার মুখে কোনো ফাঙ্গাল ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু ওইখান থেকে বাচ্চা খেতে চায় না, ইনঅ্যাডিকুয়েট সাকলিং হয়, আবার ক্র্যাক নিপল ওইখান থেকেও ডেভেলপ করতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা একটা মাইক্রোরাল জেল অ্যাডভাইস করে থাকি। মাইক্রোরাল জেল নিপল এবং এরিওলার চারপাশে দিনে 2 বার, মোটামুটি 14 দিন আমরা অ্যাডভাইস করি। এই মাইক্রোরাল জেলটা এডিবল, বাচ্চা যদি খেয়েও ফেলে ব্রেস্ট মিল্কের সাথে, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে যে কমন ব্রেস্ট ফিডিং প্রবলেম আমরা পাই সেটা হচ্ছে মাস্টাইটিস। মাস্টাইটিস এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে আমাদের, এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন। যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন, সেহেতু আমরা সব ইনফেকশন বা ইনফ্লামেশনের সাইনই পাবো। পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসবে যে তার হাই গ্রেড ফিভার, চিলস অ্যান্ড রাইগোর্স নিয়ে আসছে, সিভিয়ার পেইন অ্যান্ড টেন্ডারনেস, এত ব্যথা যে আমরা যখন ক্লিনিক্যালি অ্যাসেস করতে যাব ব্রেস্টে হাত দিতে দিবে না পেশেন্ট, এত বেশি ব্যথা কমপ্লেন করে। সেই সাথে আমরা ইন্সপেকশন করেই দেখবো যে ব্রেস্টের একটা কোয়াড্রেন্টে একটা সোয়েলিং আছে, এবং সোয়েলিংটার কালার হচ্ছে উপরের ওভারলাইং স্কিন হচ্ছে রেডনেস আছে, ইনফ্লামড হয়ে আছে। যদি আমরা হাত দিই সেখানে দেখবো যে টেম্পারেচারটা, স্কিনের ওভারলাইং টেম্পারেচারটা হচ্ছে হট, গরম, মানে টেম্পারেচারটা রেজড। তো যেহেতু ইনফেকশন, অবশ্যই আমাদেরকে ট্রিট করতে হলে অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হবে। এই ক্ষেত্রে আমরা যেটা ভালো কাজ করে অ্যান্টিবায়োটিক মাস্টাইটিসের ক্ষেত্রে, আমরা ডিক্লক্সাসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিকটা দিই। আমরা কিভাবে দিব? এটা ট্যাবলেট ডিক্লক্সাসিলিন 500 মিলিগ্রাম কিউডিএস এ দিই 10 থেকে 14 দিন, সাথে একটা পিপিআই দিয়ে রাখবো। আর এর সাথে পেন রিলিফের জন্য উম, আমরা একটা ইবুপ্রোফেন অ্যাডভাইস করতে পারি 400 মিলিগ্রাম টিডিএস, ভরা পেটে খাবে ব্যথা হলে। আচ্ছা, সাথে তো আমরা বললামই যে পিপিআই দিব 15 দিনের জন্য বিডিতে বিফোর মিল। আচ্ছা, এরপরে একটা সবচেয়ে কমন আমরা সবাই শুনি, নিজেদের ফ্যামিলি বা রিলেটিভের মধ্যেও শুনি বা পেশেন্টদের কাছ থেকেও শুনি, একটাই কমপ্লেন, ম্যাডাম আমার বাচ্চা বুকের দুধ ঠিক মতো পাচ্ছে না, বাচ্চা বুকের দুধ খেতে পারে না ঠিক মতো, কম খাচ্ছে, বুকের দুধ আসে না ঠিক মতো। এখন আমরা কিন্তু পেশেন্টের কথাই বায়াসড হয়ে যাব না, আমাদেরকে ফার্স্টে ইভালুয়েট করতে হবে এটা আসলেই আহ বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে নাকি মায়ের একটা ইমোশনাল বা ওভার কনসার্নের জায়গা থেকে আমাদের কাছে এই কমপ্লেনটা করছে। আমরা কিভাবে বুঝবো যে বাচ্চা অ্যাডিকুয়েট ব্রেস্ট ফিড পাচ্ছে কি পাচ্ছে না? আমরা জিজ্ঞেস করব মাকে, প্রশ্ন করব যে আপনার বাচ্চা কি দিনে 6 বার বা তার বেশি প্রস্রাব করে?
যদি বলে যে হ্যাঁ ম্যাডাম 6 বা তার বেশি প্রস্রাব করে, প্রস্রাব ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে না, ব্রেস্ট মিল্ক সিক্রেশন অ্যাডিকুয়েট আছে। যদি সারাদিনে 6 বারের কম প্রস্রাব করে, বা 3 থেকে 4 বার বা 5 বার, যেটাই বলি না কেন, যদি কম প্রস্রাব করে, তখন আমাদের মাথায় আসতে হবে যে প্রবাবলি এটা ইনএডিকুয়েট ব্রেস্ট মিল্ক সিক্রেশন। তো এটা ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? আমরা কিছু ওষুধ দিব এবং কিছু অ্যাডভাইস করব। ওষুধের মধ্যে আমরা ফার্স্টেই মেটোক্লোপ্রোমাইড, এটা অ্যাডভাইস করব। মেটোক্লোপ্রোমাইড ট্যাবলেট, মেটোক্লোপ্রোমাইড 10 মিলিগ্রাম, এটা আমরা টিডিএস এ দিব 7 থেকে 10 দিন খাওয়ার আগে। এটা এটার পরও যদি ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে আমরা ডোজটা বাড়িয়ে দিব, দুইটা দুইটা করে দিব। আর এরপরও যদি কাজ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা হাতে আরেকটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে পাউডার ল্যাক্টোহিল। পাউডার ল্যাক্টোহিলটা আমরা 2 চামচ 1 গ্লাস পানিতে মিক্স করে 2 থেকে 3 বেলা 7 থেকে 10 দিন নিতে পারবে পেশেন্ট। আর এর সাথে পেশেন্টকে অবশ্যই আমরা অ্যাডভাইস করব। দেখা যায় যে অনেক সময় ওষুধ খাচ্ছে, কিন্তু তারপরও যদি অ্যাডভাইস গুলো ঠিক মতো মেনটেন না করে, ব্রেস্ট মিল্ক সাপ্রেশন হয়, তখন সেই ক্ষেত্রে বা ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট মিল্ক সিক্রেশন হয়। আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করব বেশি বেশি করে পানি খাবেন, প্রপার নিউট্রিশন যেন পায়, প্রোটিন কন্টেনিং ফুড, যেমন প্রতিদিন পসিবল হলে গরুর দুধ খাবে 1 গ্লাস করে, লাউয়ের তরকারি, শোল মাছের তরকারি, কালো জিরা ভর্তা, এগুলাতে কিন্তু ব্রেস্ট মিল্ক অনেক ক্ষেত্রেই সিক্রেশনটা, ফ্লোটা বাড়িয়ে দেয়। এবং এর সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেশেন্টের, যেই পেশেন্ট গুলো আমাদের কাছে ব্রেস্ট মিল্ক সিক্রেশন অ্যাবনর্মালিটি নিয়ে আসবে, বা ব্রেস্ট মিল্ক সিক্রেশন রিলেটেড যে কোনো সমস্যা এই পিরিয়ডে যদি আমাদের কাছে আসে, আমরা প্রপার পজিশনিং এবং অ্যাটাচমেন্ট, এই বিষয়টা কিন্তু পেশেন্টদেরকে আগে এনশিওর করতে হবে। সেই সাথে বলবো যে বাচ্চাকে প্রতি 2 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়াবেন এবং সঠিক পজিশনে খাওয়াবেন। অনেক সময় দেখা যায় যে প্রপার অ্যাটাচমেন্ট হয় না, পজিশন ঠিক থাকে না, শুধুমাত্র নিপেলটাই বাচ্চার মুখে ইনসার্ট করে দেয়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে বাচ্চার মুখে আপনার নিপেল এবং অ্যারিয়েলার যতটুকু পর্যন্ত যায় পুরাটাই দিয়ে তারপর ব্রেস্ট ফিড করানোর চেষ্টা করবেন। আচ্ছা, এরপরের টপিকটা আসি আমরা, সাপ্রেশন অফ ব্রেস্ট মিল্ক। সাপ্রেশন অফ দ্য ব্রেস্ট মিল্ক, আমরা ব্রেস্ট মিল্ক সাপ্রেস কাদেরকে করব? ব্রেস্ট মিল্ক সাপ্রেস আমরা করব যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে যে একটা টার্ম বেবি, অনেক সময় খুবই দুঃখজনক যে আইইডি হয়ে যায়, ইন্ট্রাইউটেরাইন ডেথ। আবার অনেক সময় দেখা যায় যে স্টিল বার্থ নিয়ে একটা পেশেন্ট আসে, বা নিউনেটাল ডেথ আছে একটা পেশেন্টের। তো তাদের ক্ষেত্রে তো আসলে আমরা জানি যে নর্মাল ডেলিভারির সময় এবং তার পরবর্তী পিরিয়ডে তো প্রচুর পরিমাণে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া থাকে এবং ব্রেস্ট মিল্ক ফ্লো প্রচুর পরিমাণে বেশি থাকে। তো যাদের বাচ্চাই নাই, তাদের আসলে ব্রেস্ট মিল্ক দিয়ে আর কি হবে? তাদের ক্ষেত্রে তো আমাদেরকে ব্রেস্ট মিল্ক সাপ্রেস করতে হবে। তো এই পেশেন্ট গুলোকে আমরা ব্রেস্ট মিল্ক সাপ্রেস করব, কিভাবে করব? ও, এর সাথে ব্রেস্ট মিল্ক সাপ্রেশনে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে বা পার্সোনাল কোনো প্রবলেম থাকে, অনেকের চয়েসে থাকে যে আমি ব্রেস্ট ফিড করাবো না বাচ্চাদেরকে, আবার অনেকে থাকে যে মেডিকেল ইস্যুস থাকে। যেমন সাইকিয়াট্রিক যে পেশেন্ট গুলো আছে, ওরা তো আসলে ঠিক মতো নিজেরাই স্ট্যাবল না, বাচ্চাকে প্রপার ব্রেস্ট ফিড করাতে পারবে না। তো তাদের ক্ষেত্রে আমরা ব্রেস্ট মিল্ক সাপ্রেশনের অ্যাডভাইসটা করে থাকি। ব্রেস্ট মিল্ক সাপ্রেশনের জন্য আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারি? আমরা ব্রোমোক্রিপ্টিন দিতে পারি 2.5 মিলিগ্রাম, এটা হচ্ছে সিঙ্গেল ডোজে দিই 2 থেকে 3 দিন। অথবা খুবই জনপ্রিয় আমাদের মাঝে, সেটা হচ্ছে ট্যাবলেট কোবারগ্লিন, এটা আমরা সবাই ব্যবহার করি। ট্যাবলেট ক্যাবারগোলিনটা 0.5 মিলিগ্রাম, এর ডোজটা হচ্ছে 2 ট্যাবলেট স্ট্যাটে দিব। তারপরে প্রতি সপ্তাহে একটা করে, মোটামুটি 4 সপ্তাহ নিলেই খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এরপরের টপিক আমাদের যেটা পিউপেরাল পাইরেক্সিয়া। পিউপেরাল পাইরেক্সিয়া, পিউপেরিয়াম পিরিয়ডে জ্বর, এটা এটা কেন হয় এবং এটা কখন বলবো যে এটা পিউপেরাল পাইরেক্সিয়া নাকি নর্মাল টেম্পারেচার চেঞ্জ? আচ্ছা, বলা হয়ে থাকে যে প্রথম 24 ঘন্টাতে তো আমরা জানি যে টেম্পারেচার রেঞ্জটা নর্মাল, কিন্তু দ্বিতীয় দিন থেকে পরবর্তী 10th পোস্টপার্টাম পিরিয়ড পর্যন্ত যদি কোনো পেশেন্টের টেম্পারেচার 100.4 ডিগ্রি ফারেনহাইট অথবা তার বেশি পাই, তাহলেই কিন্তু আমরা সেটা পিউপেরাল পাইরেক্সিয়া বলে ডায়াগনোসিস করব। আচ্ছা, এবং সেটা কিন্তু আম, দুইটা সেপারেট অকেশনে, মানে মনে করেন একটা পেশেন্টের 3rd পোস্টপার্টাম ডেতে জ্বর আছে, 4th ডেতে নাই, আবার 5th ডেতে আসলো,
এবং সেটার টেম্পারেচার কতটুকু থাকলো, 101 বা 102, সেটাকেই আমরা পিপিআরএল পাইরেক্সিয়া বলে ডায়াগনোসিস করব। আচ্ছা, এটা কেন হতে পারে? অনেক কারণেই হতে পারে। ওই যে আমরা ইউটিআই পড়ার সময় বললাম যে একটা পেশেন্টের প্রি এক্সিস্টিং আনট্রিটেড ইউটিআই থাকলে কিন্তু পিপিআরএল পিরিয়ডে সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। তো ওই পেশেন্টদের ক্ষেত্রে আমরা পিপিআরএল সেপসিস পাবো বা ইউটিআই পাবো। এবং ব্রেস্ট ইনফেকশনের যে প্রবলেম, যেমন মাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস, এই পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু আমরা পিপিআরএল পাইরেক্সিয়া পাবো। সেই সাথে ওন্ড ইনফেকশন, সিএস সাইডে ওন্ড ইনফেকশন অথবা এপিসিওটমি ওন্ড, বোথ সাইডে আমরা পিপিআরএল পাইরেক্সিয়া পেতে পারি। সাথে পজিটিভ এজেন্টের মধ্যে আরো আছে পালমোনারি ইনফেকশন অ্যান্ড কোনো রিটেন বডি, ফরেন বডি যদি থাকে। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করব? একটা পিপিআরএল পাইরেক্সিয়া যখন আমাদের কাছে আসবে, আমরা ফার্স্টে প্রপার হিস্ট্রি নিব। প্রথমে আমরা এএনসি হিস্ট্রি থেকে চলে যাব। যদি এই পেশেন্ট আমাদের কাছে নতুন আসে, এর আগে কখনো যদি আমাদের নোন পেশেন্ট না থাকে, আমরা এনসি হিস্ট্রিতে চলে যাব যে তার বাচ্চা পেটে থাকা অবস্থায় কোনো অ্যানিমিয়া ছিল কিনা, বা এন্টিপার্টাম হিমোরেজ ছিল কিনা, বা ইউটিআই ছিল কিনা। সেই সাথে আমরা ইন্ট্রাপার্টাম হিস্ট্রি বা ডেলিভারির সময়কার হিস্ট্রিটা প্রপারলি নিব। কারণ ডেলিভারি কোথায় হয়েছে, বাসায় হয়েছে কিনা, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে কিনা, বা সিজারিয়ান সেকশন হয়েছে কিনা, এটা জানাটা খুব দরকার। কারণ দেখা যাচ্ছে আবার রাপচার মেমব্রেন ছিল কিনা। বাসায় দেখা যায় যে অনেক সময় মেমব্রেন রাপচার হয়ে সেখান থেকে কিন্তু পোরিঅ্যামনাইটিস ডেভেলপ করতে পারে এবং আলটিমেটলি পিপিআরএল পাইরেক্সিয়া নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার, যেহেতু পাইরেক্সিয়া, পেশেন্টের অবশ্যই কমপ্লেন থাকবে জ্বর, চিলস অ্যান্ড রাইগোস সহ জ্বর থাকবে। সাথে প্রচুর পরিমাণে লোয়ার অ্যাবডোমিনাল পেন থাকবে এবং পারভাজানাল অফেন্সিভ ডিসচার্জ থাকবে। আমরা যদি পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করি তাহলে দেখবো যে টেম্পারেচার রেস্ট পাচ্ছি। পেশেন্ট যদি পিপিআরএল পাইরেক্সিয়া থেকে অনেক সময় সেপ্টিসেমিয়া এবং শকের দিকে চলে যায়, তাহলে দেখবো যে বিপি লো, একদমই আনস্টেবল, শকের দিকে চলে যেতে পারে। পালস হচ্ছে লো ভলিউম পালস পাবো, এবং অ্যানিমিয়া, জন্ডিস, এটারও কিন্তু পজিটিভ পেতে পারি। এরপরে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা করে দেখবো পেশেন্টের যে ইউটারাসের হাইটটা কেমন, ইনভলিউশনটা প্রপারলি হচ্ছে কিনা, পেটে কোনো ব্যথা আছে কিনা, টেন্ডারনেস আছে কিনা, এবং ইউটারাসের কনসিস্টেন্সিটা কেমন, এটা অ্যাটনিক ইউটারাস আছে নাকি কনসিস্টেন্সিটা হার্ড। সাথে অবশ্যই পারভেজানাল এক্সামিনেশন করব, যেহেতু আমরা বললাম যে আহ, আহ, যদি কোনো অ্যাবনর্মাল ভ্যাজানাল ডিসচার্জ নিয়ে আসে বা ইনফেকশন নিয়ে আসে, সেক্ষেত্রেও তো আমরা পাইরেক্সিয়াটা পাই। তো পারভেজানাল এক্সামিনেশনে আমরা ভ্যাজানাল ডিসচার্জের কালার, অ্যামাউন্ট, অডর সবকিছুই দেখে নিব। এবং পারভেজানাল এক্সামিনেশন করার আগে ফার্স্টে আমরা কিন্তু আগেই পিভি করব না, আমরা কিন্তু আগে স্পেকুলাম এক্সামিনেশন করব। ঠিক আছে, স্পেকুলাম এক্সামিনেশন করে আমাদের প্রথম কাজ হবে যে যদি আমরা দেখি যে হাই ভ্যাজানা থেকে কোনো ডিসচার্জ আসে সেখান, এবং এন্ডোসার্ভাইকাল বা হাই ভ্যাজানাল রিজিয়ন থেকে যদি আমরা কোনো ডিসচার্জ দেখি, পিভি করার আগেই আমরা স্পেকুলাম এক্সামিনেশন করে সেখান থেকে সোয়াব কালেক্ট করে সিএস এর জন্য পাঠিয়ে দেবো। নেক্সট আমরা পারভেজানাল এক্সামিনেশন করব। তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা ক্লিনিক্যাল ফিচার পাওয়ার পর জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, এবং এর পরপরই আমরা আগে স্পেকুলাম এক্সামিনেশন করব, তারপরে পারভেজানাল এক্সামিনেশন করব। ঠিক আছে, এবার এক্সামিনেশন তো শেষ করলাম, এরপর ইনভেস্টিগেশনে আমরা কি কি করতে পারি? এই যে প্রত্যেকটা ইনভেস্টিগেশন এখানে এর কিন্তু পজিটিভ এজেন্টের সাথে রুল আউট করার জন্য রোল আছে। ফার্স্টে হচ্ছে সিবিসি। আমরা বললাম যে এন্টিনেটাল পিরিয়ডে কারো যদি প্রি এক্সিস্টিং অ্যানিমিয়া থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পিপিআরএল পাইরেক্সিয়া পেতে পারি আমরা। তো সিবিসি দেখেই আমরা ফার্স্টে দেখবো যে পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা। তারপর স্পেকুলাম এক্সামিনেশন করে আমরা সোয়াব কালেক্ট করে সেখান থেকে হাই ভ্যাজানাল সোয়াব কালচার সেন্সিটিভিটির জন্য পাঠিয়ে দিব। ইউরিনারি উইথ ইউরিন সিএস করব। কারণ আমরা একটু আগে জেনে আসলাম যে যদি অ্যান্টিনাটাল পিরিয়ডে ইউটিআই থাকে, তাদেরও কিন্তু আমরা পিপিআরএল পাইরেক্সিয়া পেতে পারি। সাথে ব্লাড কালচার করব, এবং সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন, এটা কেন করব? অনেক সময় দেখা যায় পোস্টপার্টাম পিরিয়ডে পিপিআরএল পাইরেক্সিয়া নিয়ে যে পেশেন্ট গুলো আসে, অনেকে দেখা যায় যে এক একেআই ডেভেলপ করে। তো তার রেনাল ফাংশনটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন ইনভেস্টিগেশনটা করব। আর কজের মধ্যে আমাদের মনে আছে কিনা, কজের মধ্যে কিন্তু আমরা একটা দেখেছিলাম যে পালমোনারি ইনফেকশন। তো পালমোনারি ইনফেকশন এক্সপ্লোর করার জন্য আমরা চেস্ট এক্সরে করব, আর ইএজি অফ লোয়ার অ্যাবডোমেনে এটা করব যে কোনো রিটেন ফরেন বডি আছে কিনা। ইনভেস্টিগেশন সব করলাম, এরপরে আমরা আসি ট্রিটমেন্টে। যেহেতু
পিউপারাল পাইরেক্সিয়ার সাথে ইনফেকশনের একটা রিলেশন, খুব ক্লোজ রিলেশন আছে। তো আমাদেরকে এই পেশেন্টগুলো ট্রিট করতে গেলে ট্রিপল অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। ট্রিপল অ্যান্টিবায়োটিক থেরাপির মধ্যে আমরা আহ, 3 ধরনের অ্যান্টিবায়োটিক দিব, যেগুলা গ্রাম পজিটিভ অর্গানিজম, গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক অর্গানিজম, সবগুলাকেই কভার করে যেন। ফার্স্টে হচ্ছে আমরা ইনজেক্টেবল, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পিপারাল পাইরেক্সিয়ার পেশেন্টের ম্যানেজমেন্ট কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমরা চেম্বারে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক গুলা তো ওইভাবে দিতে পারবো না, এই পেশেন্ট গুলাকে আমাদের হসপিটালে অ্যাডমিট হয়ে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা কি কি দিব? অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা ইনজেক্টেবল অ্যাম্পিসিলিন, যেটা প্রেফার করি 500 মিলিগ্রাম বিড়িতে দিব, এটা গ্রাম পজিটিভ অর্গানিজমের এগেনস্টে কাজ করে। সাথে ইনজেকশন জেন্টামাইসিন 80 মিলিগ্রাম টিডিএস এ দিব, এটা গ্রাম নেগেটিভ অর্গানিজমের এগেনস্টে কাজ করে। এবং এর সাথে অ্যানারোবিক অর্গানিজমের এগেনস্টে কাজ করার জন্য আমরা একটা প্রোটেক্টিভ শিল্ড হিসেবে মেটোনিডাজল 500 মিলিগ্রাম টিডিএস এ দিতে পারি। সেই সাথে তো অবশ্যই আমাদেরকে অ্যান্টিপাইরেটিক দিতে হবে। অ্যান্টিপাইরেটিকের মধ্যে আমরা প্যারাসিটামলটা সিভিয়ারিটি অনুযায়ী টিডিএস আর কিউডিএস এ দিব। আচ্ছা, এই ছিল আজকে আমাদের টপিক। কিন্তু এর সাথে আমি আরেকটা বিষয় নিয়ে একটু এটা আমরা সবাই জানি, কিন্তু তারপর একটু স্পাইনাল হেডেকটা ট্রিটমেন্টটা নিয়ে একটু কথা বলি। স্পাইনাল হেডেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা কেন হয়, অনেক সময় যাদের ইলেকটিভ সিজারিয়ান সেকশন হয় তখন স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েই করে, এবং স্পাইনাল অ্যানেস্থেসিয়ার পরে কমপ্লিকেশন হিসেবে দেখা যায় যে ওখান থেকে স্পাইনাল ফ্লুইড লিকেজ হচ্ছে। আলটিমেটলি ব্রেনে আমাদের যে সিএসএফ ফ্লুইডের প্রেসার সেটা কমে যায় এবং পেশেন্ট সিভিয়ার হেডেকের মতো কমপ্লেন করে। পেশেন্টের কমপ্লেন থাকে সিভিয়ার হেডেক, বিছানা থেকে উঠতে পারে না, মাথা ঘুরায়, এপাশ থেকে ওপাশ হতে পারে না। তো এই পেশেন্ট গুলাকে আমাদের ট্রিটমেন্ট করার জন্য আম, আমরা কি কি অ্যাডভাইস করে থাকি এবং কি কি ড্রাগ দিয়ে থাকি। ফার্স্টে আমরা বলবো যে পেশেন্টকে প্রচুর পরিমাণে পানি খেতে, 2 থেকে 3 লিটার প্রতিদিন পানি খাবে, এবং ক্যাফেইন জাতীয় আহ, যে ড্রিঙ্ক গুলো আছে সেগুলো একটু কম আম, খাবে আর কি। চা কফি যেটাই বলি একটু অতিরিক্ত পরিমাণে খাবে না, তবে গরম চা পানি এগুলো আমরা খেতে বলি। সে সাথে পেশেন্টকে বেড রেস্ট নিতে বলবো। এবং যেহেতু প্রচুর পরিমাণে মাথা ব্যথা থাকে, মাথা ব্যথার জন্য আমরা অ্যানালজেসিক হিসেবে আসলে ট্যাবলেট প্যারাসিটামলটাই দিয়ে থাকি, টিডিএস এ ট্যাবলেট নাপা 500 মিলিগ্রাম। আর সাথে ভার্টাইগোর জন্য আমরা অ্যান্টিভার্টাইগো ড্রাগ অ্যাড করে থাকি, সেটা হচ্ছে ট্যাবলেট ইস্টামিটিল এবং ট্যাবলেট পার্কিনিল। ট্যাবলেট ইস্টামিটিল আমরা হচ্ছে 5 মিলিগ্রাম বিডিতে 3 দিন দিলেই মোটামুটি 2 দিনেই মোটামুটি ভালো রিকভারি হয়ে যায়। ট্যাবলেট পার্কিনিলটাও 500 মিলিগ্রাম বিডিতে 3 দিন দিয়ে থাকি। আহ আর এই সাথে আমি আরেকটা স্লাইড অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে ল্যাকটেশনাল পিরিয়ডে কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড এবং কোন কোন ড্রাগ আমাদের স্পেশাল প্রিকশন সহ দেওয়ার আগে আমাদের স্পেশাল প্রিকশন নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের ডিসকাশন, এই পর্যন্তই। আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমরা কিভাবে ভালভো ভ্যাজাইনাইটিস ট্রিটমেন্ট করতে পারি? আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা ভালভোভাজাইনাইটিস ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের কমপ্লেন থাকে প্রচুর পরিমাণে ইচিং এবং ভ্যাজানাল ডিসচার্জ। তো এই ক্ষেত্রে ভালভোভাজাইনাইটিসের ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল বা সেকনিড ডিএস, অথবা অনেক সময় দেখা যায় যে এজিথ্রোমাইসিন। এটা কিভাবে দিব? আমরা হচ্ছে মেট্রোটাইপ প্রেফার করে থাকি, প্রেগনেন্সিতে ফার্স্ট টাইমস্টার ছাড়া সেকেন্ড আর থার্ড টাইমস্টারে আমরা মেট্রোনিডাজলটা ইউজ করতে পারবো। মেট্রো 200 মিলিগ্রাম টিডিএস করে দিব 7 দিনের জন্য। আর সেই সাথে যদি পেশেন্টের ইচিং থাকে আমরা ইচিং এর জন্য একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখতে পারি, এবং সাথে একটা পিপিআই দিব। আর অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেনের কথা বলে দিতে হবে, এবং ট্রিটমেন্টটা কিন্তু ফর বোথ পার্টনার্স। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর কি কারোর কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, আমাদের চ্যাট বক্সেও ম্যাম কোনো কোশ্চেন দেখছি না। যদি কারো কোশ্চেন না থাকলে মনে হয় শেষ করা যেতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা আচ্ছা, জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপু ওই যে আপনি বললেন যারা হচ্ছে মানে কি যেন মানে ল্যাকটেশনটা অফ করতে চায় ওই ডোজটা আরেকবার একটু আলোচনা করবেন। আর এটা তো জি, আমার মনে হয় বেশ কিছু সাইড ইফেক্ট আছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে কি আগে এটা সতর্ক করে দিব? আচ্ছা, সেটা হচ্ছে ল্যাকটেশন যে সাপ্রেশন, ব্রেস্ট মিল্ক সাপ্রেশন, সেক্ষেত্রে আমরা ট্যাবলেট ক্যাবারগোলিন যেটা সেটাই প্রিফার করে থাকি। ট্যাবলেট ক্যাবারগোলিন 0.5 মিলিগ্রাম হিসেবে বাজারে পাওয়া যায়। ওটা আমরা প্রথমে পেশেন্টকে বলবো যে প্রথম দিন আপনি 2টা ট্যাবলেট স্ট্যাটে খাবেন। এরপরে পরবর্তী 4 সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে। সাইড ইফেক্ট বলতে আমরা তো পড়লাম যে ব্রেস্ট মিল্ক সাপ্রেশনের ক্ষেত্রে আমরা ব্রোমোক্রিপ্টিন এবং ক্যাবারগোলিন এই দুইটাই অপশন আমাদের হাতে আছে। তো ব্রোমোক্রিপ্টিনের পেশেন্ট কমপ্লায়েন্স কিন্তু ক্যাবারগোলিনের থেকে খারাপ। ক্যাবারগোলিনে দেখা যায় যে ব্রোমোক্রিপ্টিন ইউজ করলে দেখা যায় যে পেশেন্টের নশা, ভমিটিং এই ধরনের সাইড ইফেক্ট গুলা থাকে। তো সেক্ষেত্রে আমরা ক্যাবারগোলিনে ওরকম পাই না, এবং পেশেন্ট ওয়েল টলারেটেড এবং কমপ্লায়েন্স ভালো। এক্ষেত্রে আপনি অবশ্যই আগে থেকে সাইড এফেক্টের কথা বলে নিতে পারেন যে আপনার এরকম ভমিটিং বা নশা টেন্ডেন্সি হতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক সময় ডিউরিং প্রেগনেন্সিতেও ব্রেস্ট মিল্ক সিক্রেশন হয়, সেক্ষেত্রে কি হ্যাঁ, ক্যাবারগুলিন ইউজ করা যাবে? আহ এখন আপনাকে দেখতে হবে পেশেন্টটা আসলে কোন টার্মস্টারে আসছে। হ্যাঁ, যদি দেখেন যে এটা থার্ড টার্মস্টারে বা টার্মের দিকে, তখন এমনিতেই আমাদের বডিতে প্রচুর পরিমাণে প্রোল্যাকটিন লেভেল থাকে। সো ওই সময় আসলে আমরা সাপ্রেস করব না। কিন্তু যদি দেখা যায় যেটা ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টারে এবং ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা খুবই এক্সেসিভ এবং পেশেন্টের জন্য ডিসকমফোর্ট, তখন কিন্তু আমরা ইউজ করতে পারবো, তবে না করাই ভালো। ইউজ করতে হয় সেক্ষেত্রে ডোজটা কি হবে? সেক্ষেত্রে ডোজটা হবে হচ্ছে আপনি সেক্ষেত্রে ব্রোমোক্রিপ্টিনটা ইউজ করবেন, ক্যাবারগোলিনটা ইউজ করবেন না। ব্রোমোক্রিপ্টিন আপনি 2.5 মিলিগ্রাম বাজারে যেটা পাওয়া যায় আপনি সিঙ্গেল ডোজে দিবেন 2 থেকে 3 দিন, আনলেস পেশেন্ট কমপ্লেন্স ডিসকমফোর্ট, আদারওয়াইজ বেস্ট টু অ্যাভয়েড। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্র্যাক নিপলটা কয়েকদিন আগে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম। ক্র্যাক নিপলে অনেক সময় আমরা দেখি যে ব্যাকট্রোসিনটা ইউজ করে অনেকেই। তো সেক্ষেত্রে তো এটা কি করা উচিত হবে নাকি রেস্ট দিব, না, ব্যাকট্রোসিন ইউজ করবো? ক্র্যাক নিপেলে ব্র্যাকটোসিনের রোল কি? না, ক্র্যাক নিপেলে আসলে ব্র্যাকটোসিনের কোনো রোল নাই। ক্র্যাক নিপেলের আমার ক্ষেত্রে কাছে আপনার যেটা পেশেন্টটা ছিল মানে ইরোশন হ্যাঁ হয়েছিল, ফেটে ফেটে গেছিল। তো হ্যাঁ পেশেন্টের বয়স বেশি না, 27 ডেজ বা এরকম হচ্ছে, বা বেবির এজ আর কি। তো এখন ব্যথা খুবই পেইন ছিল, আর মানে খাওয়াতে পারতেছিল না। তো সেক্ষেত্রে আমি ওনাকে অ্যাডভাইস দিছি যে হচ্ছে মিল্ক সাপ্রেশন করে, যে মানে বাটিতে নিয়ে চামিচ দিয়ে খাওয়াই দেওয়ার জন্য। আর হচ্ছে ওনার ওইটা মানে হট কম্প্রেশন দেওয়ার মানে জন্য আর কি, গরম পানির যে সেকটা আর কি গোসলের সময় এটা দেওয়ার জন্য, আর মিল্ক এক্সপ্রেস করার জন্য আর কি। তো এটা আচ্ছা, এই ছাড়া ক্ষেত্রে আর কি আপনি কিছু করার ইনফ্লামেশন এক্সক্লুড করে নিয়েছিলেন? কোনো ইনফেকশন বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফ্লামেশন এই ধরনের কিছু ছিল কিনা? ইনফেকশন ছিল না, ইনফেকশন ছিল বাট না। খুবই পেইনফুল কন্ডিশন ছিল। ক্র্যাক নিপলে ইরোশন, মানে ফুললি যে আমি ক্র্যাকড বলবো, মানে ফুললি ক্র্যাকড ছিল না, ইরোশন থাকে না যে মানে টুই হুম হুম হয়ে হুম। থাকা, ওরকম ছিল। আচ্ছা, এক্ষেত্রে হালকা আপনি যে হালকা। ট্রিটমেন্টটা দিয়েছেন ঠিক আছে, তবে এর সাথে অ্যাডিশনালি আপনি একটা অ্যানালজেসিক দিবেন পেশেন্টের পেন রিলিফের হ্যাঁ, জন্য। অ্যানালজেসিস দিয়েছি দিয়েছি, সেই নাপা সাথে দিয়েছি। অবশ্যই আপনি বাইন্ডার ইউজ করতে বলবেন সাপোর্ট হিসেবে। হট কম্প্রেশনের যেটা বলেছেন সেটাও ঠিক আছে। আর বলবেন যে ব্রেস্ট মিল্ক পাম্প করে যে ইরোশন বা ইরোটেড যে টিস্যুটা আছে ওইখানে যেন ব্রেস্ট মিল্কটা লাগাই, সাথে মাইক্রোরাল জেলটা দিতে বলবেন। এক্ষেত্রে মাইক্রো কিন্তু জেল কি মাইক্রোরাল জেল, ক্র্যাকড স্পেসে দিব? হ্যাঁ, নিপেল এবং অ্যারিওলাতে আপনি মাইক্রোরাল জেলটা দিনে 2 থেকে 3 বার মোটামুটি 14 থেকে 15 দিনের একটা ডোজ দিতে পারেন।
যখন এটা দিব মানে যখন আমি মিল্ক এক্সপ্রেস করব তখন কি ওই জায়গাটা ভালো করে ক্লিন করে নিবে, এটা তো অবশ্যই অ্যাডভাইস। ক্লিননেসটা তো আগে, অবশ্যই ক্লিননেসটা সবার আগে, পার্সোনাল হাইজিন মেনটেন করার কথা অবশ্যই বলতে আমি হবে। আসলে বলতে এবং চাচ্ছি হ্যাঁ, যখন আরেকটা ব্যাপার আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, মেবি মাইক্রোরাল জেল দেওয়ার পরে বাচ্চা যখন ব্রেস্ট ফিড করবে করবে। তখন কোনো সমস্যা হবে কিনা, না, এটাতে কোনো সমস্যা নাই। বাচ্চা যদি মাইক্রোরাল জেল সহই ব্রেস্ট ফিড করে সেটা এডিবল, বাচ্চার কোনো ক্ষতি করে না। এটা এটা বাচ্চার মুখে ওরাল থ্রাশ বা অ্যান্টিফাঙ্গালের ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে। হ্যাঁ, মানে পেশেন্টটা আর কি খুবই পেইন কন্ডিশন করতেছিল। আহ, তো বলছিল আমি মানে কিভাবে সে আর খাওয়াবে আর কি। তো আমি আর কি তখন ওই মুহূর্তে আর কি যেটা আমার কাছে যতটুকু বললাম এটা মনে হচ্ছে এটাই ট্রিটমেন্ট দিয়েছে। তারপর আমি অনেককে দেখেছি যে ব্যাকটোসিনটা ইউজ করতে ক্র্যাক নিপলে। দ্যাটস ওয়াই আমি প্রশ্নটা আর কি করেছি। না, ব্যাকটোসিনটা আসলে আমরা ইউজ না করার জন্যই বলি, ব্যাকটোসিনের সেরকম কোনো রোল নাই ক্র্যাক নিপলে। ক্র্যাক নিপলের আইডিয়াল যে ম্যানেজমেন্টটা সেটাই আসলে আমরা ডিসকাস করলাম আজকে। আরেকটা কোশ্চেন আছে আমার পেরিনিয়াল টিয়ার নিয়ে, যদিও এই আজকের টপিকস এর সাথে রিলেটেড কিনা, মানে মানে পুরোপুরি রিলেটেড আচ্ছা, কিনা। যেটা জি কমন একটা বলুন। নিয়ে আসে যে পোস্ট নেটাল কেয়ারে যখন আসে যে তাদের স্টিচ দেওয়া হয়েছে, খুলে গেছে, বা হুম হচ্ছে হুম হুম পর্যন্ত টিয়ার হয়ে গেছে। এখন হুম হুম এই পেশেন্ট আমি পিজিডি করেছিলাম। তো একটা আমি ঠিক ভুলে গেছি, অনেকদিন আগে করেছি তো। তো যে 24 আওয়ার্স এর ভিতরে যেতে হয় বা 3 মাসের ভিতরে যেতে হয় টিয়ার রিপেয়ার করার জন্য, বা মানে প্র্যাকটিক্যালি এই বিষয়টা একটু শর্টে যদি একটু বলতেন। আচ্ছা, পেরিনিয়াল টিয়ারে অনেক সময় দেখা যায় যে এপিsiotomy ওন দেওয়া হয়েছে বা টিয়ারের জায়গাটা, এপিsiotomy ওন্ডের জায়গাটা খুলে আসছে। এটা কেন হয়? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে যখন আমরা বলি যে ভালভা এবং এপিsiotomy ওন্ডের কেয়ারের কথা, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এত বেশি গরম পানি ব্যবহার করছে ক্লিনেসের জন্য, ওইখান থেকে দেখা যাচ্ছে স্টিচ খুলে তারপর আমাদের কাছে আসতেছে। প্রথমে আপনাকে দেখতে হবে যে পেশেন্ট আসলে কত পোস্টপার্টাম ডেতে এসেছে এবং সেটার আচ্ছা। সিভিয়ারিটি কেমন, ঠিক হ্যাঁ, আছে? আহ তারপরে পেশেন্ট যদি দেখেন যে স্টিচ ফার্স্ট যদি উইকের খুলে দিকে যায় এসেছে, সেক্ষেত্রে কি করব? জি জি, যদি স্টিচ খুলে খুলে যায় গেলে। সেই ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, স্টিচ খুলে গেলে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি পেশেন্টদেরকে একটা ভালো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন। ফ্লুক্লোক্সাসিলিন সাজেস্ট করতে পারেন, সেটা হচ্ছে হুম। 7 দিনের একটা কাভারেজ দিবেন, সাথে সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিবেন। যদি ব্যথা থাকে অ্যানালজেসিক দিবেন, এবং সাথে পিপিআই কাভারেজ দিবেন। এবং এর সাথে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সিজ বাত নিতে, হিপ বাত নিতে বলবেন, সরি, হিপ বাত নিতে বলবেন পেশেন্টদেরকে। অফিসে দিয়ে হিপ বাথটা হ্যাঁ, নিবে। হিপ বাতটা হয় বড়, আমরা এভাবে বলবো পেশেন্টদেরকে যে আপনি বড় একটা গামলায় লিকওয়ার্ম হ্যাঁ, ওয়াটার নেবেন, পভিসেপ দিয়ে পভিডন দিয়ে, কিনা? হ্যাঁ, পভিসেপ পভিসেপ দিয়ে, আয়োডিন। হ্যাঁ, পভিসেপ বা বায়োডিন যেটাই হোক না কেন, পভিডন আয়োডিনটাই আমরা প্রেফার করি। ওটা 2 থেকে 3 চামচ নিয়ে দিনে 2 বার করে হিপ বাত নিবে 1 সপ্তাহ। তারপরে দেখবেন জায়গাটা এমনিতেই হিল হয়ে আসতেছে। এটার জন্য আর আর আপনাদের কোনো টিয়ারটা, আম, পেরিনিয়াল জি জি, পেরিনিয়াল টিয়ার। পেরিনিয়াল টিয়ারের ক্ষেত্রেও সেম, পেরিনিয়াল টিয়ারের ক্ষেত্রে আরেকটা ব্যাপার দিতে পারেন, ওখানে হচ্ছে ব্যাকট্রেসিন অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করতে বলতে পারেন। সেক্ষেত্রে টিয়ার যদি খুলে আসে, টিয়ার রিপেয়ার করার কোনো প্রয়োজন নাই যদি সেটা থেকে ব্লিডিং অনেক বেশি না হয়। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আহ মাল্টিপল ডেলিভারি ক্ষেত্রে তো টিয়ারটা হুম যখন বেশি হয়ে যায় পেশেন্ট মানে ডিসস্যাটিসফ্যাকশন ফ্রম হাজবেন্ড একটা কমপ্লেন পেয়েছি, আমি 2টা পেশেন্ট পেয়েছিলাম। তো হুম আমি হুম ওটা আমি আম, আমি বাসা হচ্ছে নারায়ণগঞ্জে, তো আমি মাতোয়ালে রেফার করে দিয়েছিলাম যে ওনাদের একটা সাজেশনের জন্য। এক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওই ওই টিয়ার, আমি এরকম একটা একটু আগে বললাম যে 3 মান্থস এর ভিতরে আসতে হয় নাকি পেরিনিয়াল টিয়ার, মানে রিপেয়ার যদি না করা থাকে স্পেসটা তো হয়ে যায়, তো কমপ্লেনটা ফ্রম হাজবেন্ড থেকে আসে মাল্টিপল প্রেগনেন্সির জন্য। তো এই ক্ষেত্রে কোনো অ্যাডভাইস বা কোনো কিছু? ওই ক্ষেত্রে তো আসলে মাল্টিপল প্রেগনেন্সি বলেন বা বিগ বেবি ডেলিভারি বলেন, সেই ক্ষেত্রে তো আসলে ভ্যাজানাল স্পেসটা একটু বেড়েই যায়, এটা এটা তো স্বাভাবিক। তো এক্ষেত্রে আসলে সার্জিক্যাল প্রসিডিউর যেমন ভ্যাজানোপ্লাস্টি আছে, এটা ছাড়া আপনার জিপি চেম্বারের জন্য যেটা আপনি করতে পারেন যে যে পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ বা হ্যাঁ। কেগাল এক্সারসাইজের কথা বলতে পারেন। হ্যাঁ, অ্যাডভাইসটা করতে পারেন। এছাড়া তো আসলে সার্জিক্যাল প্রসিডিউর ছাড়া এমন কোনো মেডিকেশন নেই যে ভ্যাজিনাল স্পেসটা শর্টেনিং করবে। সো আপনি নিজে
আহ, জায়গা থেকে অ্যাডভাইসের জন্য কেগাল এক্সারসাইজটা করতে বলতে পারেন। বাকি তো পারবি না, আমি রেফার ছাড়া তো অপশন দেখছি না, না না, রেফার এটা করে তো দেব। আসলে ওটা তো পার্সোনাল চয়েস। এটা বার্ন প্লাস্টিকে আপনাকে রেফার করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর জি, কি কারোর আসসালামু কোনো আলাইকুম। কোশ্চেন আছে? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি, ইউটিআই ট্রিটমেন্টে আমরা যে হচ্ছে সিরাপ ইউরিক্যালটা দেই অনেক সময়, এটার রোলটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা। ইউটিআই তে আমরা অনেক সময় সিরাপ ইউরিকাল দিই। এক্ষেত্রে কিন্তু আমাদের ইনফেকশনের জন্য সিরাপ ইউরিকালের কোনো রোল নাই। অনেক সময় দেখা যায় যে সিমটোমেটিক ম্যানেজমেন্টের মধ্যে আমরা দিতে পারি। পেশেন্ট দেখা যায় যে অনেক সময় প্রচুর পরিমাণে বার্ন অ্যান্ড পেন সেন্সেশন কমপ্লেন করে, তো মিকচুরেশনের সময় বার্নিং সেন্সেশনটা রিডিউস বা মিনিমাইজ করার জন্য সিরাপ ইউরিকালটা দিই। এবং এটা কিন্তু একটা অ্যালকালাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, আমাদের ইউরিনটা অ্যালকালাইজ করতে হেল্প করে। আর সেই সাথে ওই যে বললাম যে ইউটিআর পজিটিভ অর্গানিজম হিসেবে রেনাল স্টোন বা ইউরেটারিক স্টোন কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে। তো এই সিরাপ ইউরিকালটা রেনাল স্টোন বা ইউরেটারিক স্টোন কে রিজলভ করতেও হেল্প করে। তো আমরা আসলে প্র্যাকটিক্যালি সিরাপ ইউরিকাল সব পেশেন্টদের দিব না। যেসব পেশেন্টরা বার্ন এন্ড পেন সেন্সেশন বেশি কমপ্লেন করবে বা যাদের ক্ষেত্রে আমরা দেখবো যে যদি কোনো রেনাল স্টোন বা ইউরেটারিক স্টোন থাকে, তাদের ক্ষেত্রে আমরা সিরাপ ইউরিকালটা দিই। আদারওয়াইজ অ্যান্টিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক দিলেই মোটামুটি এটার প্রবলেম রিজলভ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। জি, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল, জি, প্রেগনেন্সিতে সেফ অ্যান্টিহেলমিনথিক কোনটা হতে পারে, কোনটা দেওয়া যেতে পারে? আচ্ছা। প্রেগনেন্সিতে সেফ অ্যান্টিহেলমিনথিক, এটা কিন্তু আমাদের সবার, আমি ক্লোজ গ্রুপেও দেখলাম যে সবার অনেক কমপ্লেন বা সবার একটা জানার আগ্রহ, সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে প্রেগনেন্সিতে আমরা কোনটা দিব, বা সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে কোনটা দিব, বা ল্যাকটেশনাল পিরিয়ডে কোনটা দিব। অ্যান্টিহেলমিনথিকের যে ব্যাপারটা, আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে ইউজুয়ালি পেশেন্টদেরকে কাউন্সেলিং করব এবং অ্যাভয়েড করব না দেওয়ার জন্য। যদি খুব বেশি ইচিং প্রবলেম কমপ্লেন করে, সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখতে পারি। আর সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে প্রেগনেন্সিতে সেফ অ্যান্টিহেলমিনথিক যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে পাইরেন্টাল প্যামোয়েট গ্রুপের। এটা খুব কমনলি আমরা ইউজ করি, মানে আমাদের পরিচিত না, কিন্তু পাইরেটাল প্যামোয়েটটা প্রেগনেন্সিতে সেফ। বাজারে আমরা এটাকে হচ্ছে ম্যালফিন নামে পেয়ে থাকি। ম্যালফিন ক্যাপসুল ম্যালফিন যেটা, সেটা হচ্ছে 125 মিলিগ্রামের এটা স্ট্র্যান্ড। এটা আমরা কিভাবে দিই, 10 মিলিগ্রাম পার কেজি। মনে করেন যে একটা পেশেন্টের 60 কেজি বডি ওয়েট, সেক্ষেত্রে কিন্তু আমরা 125 মিলিগ্রাম তো ম্যালফিন থাকে, ওটা 3/4 পোর্শনটা আমরা ভেঙে আজকে একটা খাওয়াবো এবং 14 দিন পরে আরেকটা, এইভাবে এটা খাওয়াতে পারি। আরেকটা কোশ্চেন ছিল মনে হয় আপনার, ল্যাকটেশনাল পিরিয়ডে সেফ অ্যান্টিহেলমিনথিক কোনটা। ল্যাকটেশনাল পিরিয়ডে আহ সবচেয়ে আচ্ছা, ভালো ম্যালফিনটা কি অ্যান্টিহেলমিনথিক যেটা, সেকেন্ড ট্রাইমেস্টারে দিব, মানে সেকেন্ড থার্ড? সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে আচ্ছা, দুইটার ক্ষেত্রেই ম্যালফিনটা। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাকটেশনাল পিরিয়ডে সেফ অ্যান্টিহেলমিনথিক কোনটা। ল্যাকটেশনাল পিরিয়ডে সবচেয়ে ভালো কাজ করে মেবেন্ডাজোল গ্রুপের, যেটা বাজারে আমরা সোলাস নামে পাই, ট্যাবলেট সোলাস 100 মিলিগ্রামের। আমরা এটা 101 করে 3 দিন দিই। আচ্ছা, আর কি কারোর কোনো আসসালামু কোশ্চেন আলাইকুম। আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি, বলেন। যেটা অনেক সময় দেখা যায় যে ফিমেল নিউবর্নদের ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাজিনাল ওপেনিংটা থাকে না, এই কমপ্লেন নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সরি, আপনার কোশ্চেনটা একটু আরেকবার করবেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ফিমেল ফিমেল নিউবর্নের ক্ষেত্রে জি। যে ভ্যাজাইনাল ওপেনিংটা থাকে না, এটা হচ্ছে ও, আচ্ছা। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, আমরা কিভাবে করতে পারি? উম, আচ্ছা, বুঝতে পেরেছি। এই পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাজাইনাল অ্যাডেনোসিস যেটা বলি, অ্যাডহেশন থাকে ভ্যাজাইনাতে, ওপেনিং জি জি থাকে না জি। ঠিক মতো ফিমেল না, বাচ্চাদের। থাকে না। হ্যাঁ, এই ফিমেল। ক্ষেত্রে আমরা ইস্ট্রোজেন ক্রিম সাজেস্ট করতে পারি, ফাইমাস্টিন ক্রিম যেটা, সেটা আমরা সাজেস্ট করব 2 সপ্তাহের। ওই জায়গাটাতে মোটামুটি দেখা যায় যে ওটা আসলে রিজলভ হয়ে যায়। হাই, অনেক সময় দেখা যায় যে কি বাচ্চা, ফিমেল বাচ্চা বর্ন হওয়ার পরে আমরা কি জানি যে একটা ফিমেলের ইস্ট্রোজেন লেভেল সবচেয়ে বেশি থাকে জন্মের প্রথম 2 সপ্তাহ, তারপরে আবার পিউবার্টিতে ইস্ট্রোজেন লেভেল বাড়া শুরু করে। এই মাঝখানের পিরিয়ডে কিন্তু
স্ট্রোজেন লেভেল কম থাকে। তো অনেকে দেখা যায় যে এই ফিমেল বাচ্চা জন্ম হওয়ার পরে প্রথম 2 সপ্তাহে হাইপোস্ট্রোজেনিক কন্ডিশন ডেভেলপ করতে পারে, বা ইস্ট্রোজেন যেরকম বাড়ার কথা সেরকম না থাকতে পারে। তো সেক্ষেত্রে ভ্যাজাইনাল ওপেনিংটা ওইভাবে ক্লিয়ার হয় না। এইগুলার ক্ষেত্রে আপনারা একটা ইস্ট্রোজেন ক্রিম যেটা ফাইমোস্টেন ওইটা ইউজ করতে পারেন 2 সপ্তাহ, তারপরে মোটামুটি দেখা যায় যে নর্মাল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি একটা পেশেন্ট পেয়েছিলাম 6 মান্থ ওইটা এরকম ছিল। মানে একদম কোনো ওপেনিং ছিল না। তো উনি হচ্ছে প্রিভিয়াসলি 1 মান্থ ফেনোক্সিলিন ক্রিমটা ইউজ করছে। তো বাচ্চা কমপ্লেন ছিল যে বাচ্চা অনেক বার্নিং হয় হয়তো, বা কোনোভাবেই সে একদম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকতে পারে না, সুপাইন পজিশনে অলওয়েজ হচ্ছে উপর হয়ে থাকে, এবং ওই জায়গাটাতে অনেক রাবিং করে আর কি। এটা বলছিল 6 মাসের 1 মাস। বাচ্চা? উনি বলে এটা অলমোস্ট 6 মান্থ। অলমোস্ট 6 মাস। সেই ক্ষেত্রে তো অলমোস্ট আপনি আসলে আপনার দিক থেকে কিছু করার নেই, আপনি পেডিয়াট্রিক সার্জারিতে এটা এই পেশেন্টটা রেফার করে দিবেন যদি ফাইমোস্টিন বা ইস্ট্রোজেন ক্রিম ইউজ করার পরও কাজ না হয়। হ্যাঁ, হ্যাঁ, অলমোস্ট 1 মান্থ এটা ইউজ করছে কিন্তু কোনো কাজ হয়নি। হ্যাঁ, এবং এটা ইউজ করার পরও যদি কাজ না হয় আমাদের হাতে তো কিছু আসলে কিছু করার নাই, সেই ক্ষেত্রে আমরা একটা জি, জি, পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে রেফার করব। ঠিক আছে। ক্রিমটা কয়বার ইউজ করব, মানে দিনে? আচ্ছা, দিনে 2 বার, 2 থেকে 3 বার। আচ্ছা, আর কি কারোর কোনো কোশ্চেন আছে? জি আপু। জি বলেন। আপু অনেক সময় দেখা যায় যে আমাদের নতুন ইন্টার্ন বা খালারা পিউপেরিয়ামে যে মানে মানে সেলাই দেওয়ার সময়, এপিসিওটমি দেওয়ার সময় মানে একটু বেশি দিয়ে ফেলে। দেখা যায় যে ভ্যাজাইনাল ওপেনিংটা ছোট হয়ে যায়, পরবর্তীতে পেশেন্ট আমাদের কাছে এই কমপ্লেনটা নিয়ে আসে। আজকের টপিকের সাথে হয়তো এটা মানে রিলেটেড না, কিন্তু মানে তখন আমরা আসলে কি করব? আমি গাইনোকোলজিস্টও না, জিপি প্র্যাকটিশনার। আচ্ছা, হ্যাঁ, দেখা যায় যে অনেক সময় স্পেসটা ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে তো আসলে আর স্টিচ অফ করার কোনো স্কোপ নাই, আর কোনো মেডিকেশনও নাই, আসলে কাউন্সেলিং করতে হবে আপনাকে পেশেন্টকে। এটার আসলে কোনো ট্রিটমেন্ট নাই, আর আমার জানা নাই থাকলেও আসলে। আপু, প্রেগনেন্সিতে মাইগ্রেনের ট্রিটমেন্টটা কি একটু বলা যাবে? আচ্ছা, মাইগ্রেনের ট্রিটমেন্ট, প্রেগনেন্সিতে মাইগ্রেনের ট্রিটমেন্ট। আচ্ছা, আগে আপনাকে একটা পেশেন্ট যদি আসে আপনার কাছে মাইগ্রেন নিয়ে, সেক্ষেত্রে আপনি আগে ইভালুয়েট করবেন যে পেশেন্টের আগে থেকেই মাইগ্রেন, নাকি ফার্স্ট টাইমস্টারে যখন আমাদের কাছে আসলো যে মাইগ্রেন অ্যাটাক, সিভিয়ার মাইগ্রেন অ্যাটাক নিয়ে আসলো কিনা। যদি প্রি এক্সিস্টিং মাইগ্রেন থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর যদি ফার্স্ট টাইমস্টারে মাইগ্রেনের অ্যাটাক নিয়ে আসে সেক্ষেত্রে প্রথমে আমরা পসিবলি কাউন্সেলিং করব পেশেন্টকে যে প্রথম 12 থেকে 14 সপ্তাহ আপনার মাইগ্রেনের অ্যাটাক বা মাথা ব্যথা একটু বেশি থাকতে পারে। কারণ কি, আমাদের বডির ফিজিওলজিক্যালি প্লাজমা ভলিউম বা ব্লাড ভলিউম অনেক বেশি বেড়ে যায়, যার কারণে হেডেক সিমটম এগুলো বেড়ে যায়। এরপরও যদি কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট টাইমস্টারে আহ ব্যথার জন্য ফার্স্টেই আমরা একটা এনএসাইড দিব, নাপা। নাপা দেওয়ার ক্ষেত্রে একটা বলে রেখেছি, এটা আমরা প্রথম এবং দ্বিতীয় মানে ফার্স্ট এন্ড সেকেন্ড টার্মস্টারে এটা ইউজ করতে পারবো, থার্ড টার্মস্টারে আমরা এনএসাইডটা অ্যাভয়েড করি। আচ্ছা, ফার্স্ট এই পেশেন্টটা আসলো, আপনি নাপা নাপা দিলেন 3 থেকে 5 দিন টিডিএস এ, অথবা নাপা 1 যেটা 1000 মিলিগ্রামের স্ট্র্যান্ড, ওইটা একটা স্ট্যাটে দিয়ে দিতে পারেন। ওটা দিলেন, ওটা দেওয়ার পরও যদি কাজ না হয় তারপরে কিন্তু প্রেগনেন্সিতে পিজোটিফেন গ্রুপের ড্রাগগুলো মাইগ্রেনের জন্য খুব ভালো রেজাল্ট। পিজোটিফেনটা আমরা হচ্ছে ট্যাবলেট পিজো এ 0.5 মিলিগ্রাম যেটা, সেটা দিতে পারি। মোটামুটি দেখা যায় যে কয়েকদিনের মধ্যে খুব ভালো রেজাল্ট। এটা সিঙ্গেল ডোজেও দিতে পারেন অথবা বিডি ডোজেও দিতে পারেন পেশেন্টের সিভিয়ারিটি অনুযায়ী। তাহলে ফার্স্টে আমরা ম্যানেজমেন্টে কি দেখলাম যে ফার্স্টে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করব। কাজ না হলে তখন আমরা একটা অ্যানালজেসিক দিব, এনএসআইড, নাপা 1 বা নাপা যেটাই বলি না কেন। সেটাতেও যদি কাজ না হয় আমরা পিজোটিফেন গ্রুপের ড্রাগ দিব, ট্যাবলেট পিজোয়ে 0.5 মিলিগ্রাম সিঙ্গেল অর বিডি ডোজে। এটা হাইয়েস্ট 1 সপ্তাহ
কিন্তু মোটামুটি দেখা যায় যে 3 থেকে 5 দিন দিলেই পেশেন্টের ভালো রেজাল্ট হচ্ছে এবং এরপরে আর ওরকম রিকারেন্ট অ্যাটাক গুলো হয় না। সাথে আরেকটা জিনিস দিতে পারেন, সুমাট্রিপটান ন্যাজাল স্প্রে নামে পাওয়া যায় একটা, ওইটাও খুব ভালো কাজ করে। এটা আমরা কিভাবে বলি যে এক নাকে 1 ফোঁটা, মানে প্রতি নাকে 1 ফোঁটা করে দিনে 2 বার, 1 সপ্তাহ নিবে। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্মস্টারে আমরা নাপা ওয়ানটাই প্রেফার করব, থার্ড টার্মস্টারের দিকে আমরা যদি নাপা ওয়ান তো দিতে পারি না, সেক্ষেত্রে আমরা সোমাট্রিপটান অ্যান্ড পিজোটিফেন গ্রুপের ড্রাগটা ইউজ করব। জি আপু, থ্যাংক ইউ। ওকে, আপু ওয়েলকাম। আরেকটা হচ্ছে, একটা ল্যাকটেশনে একটা মেডিসিন আছে, ওটা হচ্ছে সেকনিডাজল আর কি, স্কোয়ারের সেকনিড ডিএস যেটা, এটা কি আচ্ছা ল্যাকটেশনে সেফ কিনা একটু জানতে আচ্ছা চাচ্ছিলাম। আচ্ছা, সেকনিডাজল যেটা, সেকনিড ডিএস, এটা আমরা কেন দিই? আমরা তো এটা ওই যে অ্যাবনর্মাল ভ্যাজানাল ডিসচার্জ বা ভ্যাজাইনোসিস এই কন্ডিশন গুলাতেই দিই, এন্টিঅ্যামিবিক হিসেবে কাজ করে। তো সেকনিডাজলের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ফার্স্ট টার্মস্টার অ্যান্ড ডিউরিং ল্যাকটেশন বলা হয়ে যায় এটাকে অ্যাভয়েড করার জন্য, কারণ একটু ব্রেস্ট মিল্ক ফ্লোটা কমিয়ে দেয় সেকনিডাজল। সেকনিড ডিএসটা আমরা ওই পিরিয়ডে অ্যাভয়েড করব, সেই ক্ষেত্রে তখন আমরা এর পরিবর্তে কিন্তু মেট্রোটা ইউজ করতে পারি। জি থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আমার মনে হয় আজকের ক্লাসটা অলমোস্ট 2 ঘন্টা, অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আর কারোর যদি কোনো কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে আমরা আজকে লিভ নিতে পারি। আচ্ছা, ধন্যবাদ ক্লাসটা অনেক সবাইকে। সুন্দর ছিল আপু, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ম্যামকে অনেক ধন্যবাদ সবকিছু আজকের অনেক এই সুন্দরভাবে ক্লাস বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা আমাদেরকে। সবকিছু সুন্দরভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাদেরকেও ধন্যবাদ এত ধৈর্য সহকারে ক্লাসে থাকার জন্য। আচ্ছা, শেষ করছি তাহলে। সবার জন্য শুভকামনা এবং এক্সিস মেডিকেল স্কুলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ম্যাম। জি।